Okay, welcome once again to my YouTube channel. আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছিলাম, তো ইলেকট্রোস্ট্যাটিক্সের এটা সেকেন্ড ভিডিও, ইলেকট্রোস্ট্যাটিক্স নাম্বার 2, ভিডিও লেকচার নাম্বার 2। তো আমরা ফার্স্ট লেকচারে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। আমি একটু রিমাইন্ড করিয়ে দিতে চাই তোমাদের। ফার্স্ট লেকচারে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, একটু দেখো এই পেজটাতে আমরা ছিলাম। এই পেজে আমরা কি করেছিলাম, আমরা কুলম্ব সূত্রকে যদি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় তো কিভাবে সেটা করতে হবে সেই পদ্ধতিগুলো শিখেছিলাম। লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সারফেস এবং ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে কুলম্ব সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল বের করতে হবে, যে বের করতে কিভাবে হবে সেই পদ্ধতিগুলো আমরা শিখেছিলাম। তো এটাই ছিল আমাদের লাস্ট টপিক আগের ভিডিওতে। এবার আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমি একটু বলে দিই যে এখানে কি কি টপিক অ্যাকচুয়ালি আলোচনা হবে, একটু মুখে বলে দিই। সেটা হচ্ছে, প্রথমত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কী, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য বা ইন্টেন্সিটির অর্থ কী, কী করে প্রাবল্য ক্যালকুলেট করতে হয়, প্রাবল্যের উপরিপাতনের নীতি। এরপরে পড়ব বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রাবল্য বের করব। যেমন ধরো একটা যদি ডাইপোল থাকে, দ্বিমেরু কাকে বলে সেটাও আমরা পড়ব। তো সেই দ্বিমেরুর দরুন বিভিন্ন বিন্দুতে প্রাবল্য কী করে হিসাব করতে হয়। অথবা আমরা দুই একটা প্রবলেমও করব। যেমন ধরো কোনো একটা যদি দণ্ডের মধ্যে আধান থাকে তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চলে কী করে প্রাবল্য বের করতে হয়। কোনো একটা রিংয়ের মধ্যে যদি আধান থাকে তার অক্ষস্থিত বিন্দুতে কী করে প্রাবল্য নির্ণয় করতে হয়। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে, বিভিন্ন ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে আজকে শিখব। এই গেল একটা দিক। আরেকটা দিক যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বলরেখা বলে কিছু কাল্পনিক রেখা এর অস্তিত্ব আর কি আমরা কল্পনা করি। তো সেই সম্পর্কে একটু পড়ব যে বলরেখা কী এবং এর ধর্ম কী। ওকে, তো মোটামুটিভাবে আজকের আলোচনা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত আলোচনা। আমরা প্রথমে পড়ব তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এবং তারপরে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন রকম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কী করে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো শিখব। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমি শুরু করি। তো প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? তড়িৎ ক্ষেত্র কাকে বলে বা তড়িৎ ক্ষেত্র কী? তো দেখো, ধরো এখানে একটা পজিটিভ আধান আছে, ধরো এই আধানটা হচ্ছে কিউ। এবার এই পজিটিভ আধানের চারপাশে আমরা যদি যে কোনো জায়গায় একটা দ্বিতীয় আধানকে নিয়ে আসি, ধরো এটা আরেকটা আধান, এটাও পজিটিভ, ধরো Q0, এটা একটা টেস্ট চার্জ, তাহলে পরে ও কি করবে, ও কিন্তু এই পজিটিভ আধানটার দরুন একটা বল অনুভব করবে। এবং এই আধান দুটোর দূরত্ব যত বাড়তে থাকবে, এই আধানটা ফিক্সড, ধরো এই আধানটা এখানে চুপচাপ বসে আছে, ফিক্সড। এবার যদি এই আধানটাকে আস্তে আস্তে আমি দূরে নিয়ে যাই তাহলে পরে কি হবে, এর উপরে, আচ্ছা এই অবস্থানে, যে অবস্থানে এখন দেখতে পাচ্ছ, এই অবস্থানে এই Q0 আধানের উপর ক্রিয়াশীল বল এই দিকে F, এবং এর মান কত, আমি একটা সাধারণ ফর্মুলা দিয়ে লিখি, সেটা হচ্ছে K ইন্টু Q0 বাই আর স্কোয়ার। এবার আমি যদি Q0টাকে দূরে নিয়ে যেতে থাকি তাহলে কিন্তু এই বলের মান আস্তে আস্তে কমতে থাকবে। যে কোনো দিকে Q0 যদি এখানে থাকে, এখানে থাকে, বা এখানে থাকে, বা এখানে থাকে, যেখানে খুশি তুমি রাখো, এর আশেপাশে যেখানে খুশি রাখো, ও বল অনুভব করবে, এবং দূরে নিয়ে যেতে থাকলে বলের মান কমতে থাকবে। যখন ও এখানে যখন রাখবা তখন বল এই দিকে, এখানে রাখলে এই দিকে, এখানে রাখলে এই দিকে, এখানে রাখলে এই দিকে। যে বিন্দুতে তুমি রাখবে তার উপরে ডিপেন্ড করবে যে বল কোন দিকে ক্রিয়াশীল হবে, এবং এই বলের মান যত দূরে নিয়ে যেতে থাকবে তত কিন্তু কমতে থাকবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কত দূরে নিয়ে গেলে এই বলের মানটা শূন্য হবে। তো তার অ্যান্সার হচ্ছে, ম্যাথমেটিক্যালি যদি তুমি ক্যালকুলেট করতে চাও তাহলে পরে r ইকুয়াল টু ইনফিনিটি, হোয়েন r ইকুয়াল টু ইনফিনিটি f বিকামস জিরো।
আর এর মান অসীম হলে তবে গিয়ে এফ শূন্য হয়। তার মানে তুমি বলতে পারো যে একটা আধানের চারপাশে এই আধানটার প্রভাব ম্যাথমেটিক্যালি অসীম অবধি বিস্তৃত। পরিষ্কার? আধানটার প্রভাব মানে বুঝতে পারছো? অর্থাৎ কোনো একটা আধান কোথাও যদি থাকে, তার আশেপাশে তুমি যে কোনো দ্বিতীয় কোনো আধানকে আনলে সেই দ্বিতীয় আধানটি প্রথম আধানের দরুন বল অনুভব করে। বলের মান আধান দুটির মানের উপর ডিপেন্ড করে, তাদের দূরত্বের উপর ডিপেন্ড করে, সেটা তো আমাদের জানাই আছে। এবং যত দূর যেতে থাকবো, দ্বিতীয় আধানটিকে নিয়ে যত দূরে যেতে থাকবো, তত এই বলটা দুর্বল হতে থাকে। এই বলটা কোথায় গিয়ে ভ্যানিশ হয়ে যায়, সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি অসীমে। এবার এই যে আধানটা এখানে বসে আছে, এই আধানটার চতুর্দিকে তার মানে অসীম অবধি এর কিন্তু প্রভাব আছে। এই যে অসীম অবধি অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র বলি আমরা, এটাকে বলি ইংরেজিতে ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমরা ইমাজিন করি যে এর যে কোনো আধান যদি কোনো বিন্দুতে থাকে, তার আশেপাশে একটা অঞ্চল থাকে, যে অঞ্চলের মধ্যে সামথিং এক্সিস্টস, অর্থাৎ কিছু না কিছু অস্তিত্ব আছে। তার ফলেই দ্বিতীয় কোনো আধান ওই অঞ্চলের মধ্যে নিয়ে আসলে সে বল অনুভব করে। সেই যে কিছু না কিছু যার অস্তিত্ব আছে বলে আমরা কল্পনা করি, সেটাকে কিন্তু আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। আমি বোঝাতে পারলাম কথাটা? মানে তুমি এইখানে দেখো একটা আধান আছে, শূন্যে যদি এখানে একটা আধান থাকে, তার আশেপাশে এমনি কিন্তু মানে দৃশ্যমান কিছুই নেই। একটা বস্তু ধরো এখানে আছে বা একটা পার্টিকেল আছে, তার মধ্যে কিছু আধান আছে, তো এটা ঠিক আছে, এটা একটা ম্যাটার, এটা একটা পদার্থ কণিকা, কিন্তু তার আশেপাশে কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে কিছুই নেই। তবুও আমরা বলি যে না, কিছু নেই, এই কথাটা ভুল, কিছু আছে, দের ইজ সামথিং, যার জন্য দ্বিতীয় কোনো আধানকে আনলে পরে ওই অঞ্চলের মধ্যে যখনই দ্বিতীয় আধান ঢুকবে, তখন দ্বিতীয় আধানটা বল অনুভব করে। এই যে সামথিং যেটার আমরা অস্তিত্ব কল্পনা করছি, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? আচ্ছা, এবার এই ইলেকট্রিক ফিল্ড ম্যাথমেটিক্যালি আধান যতই ক্ষুদ্র হোক না কেন, ম্যাথমেটিক্যালি কিন্তু প্রত্যেকটা আধানেরই ইলেকট্রিক ফিল্ড অসীম অবধি বিস্তৃত। তবে বাস্তবে কি হয়? বাস্তবে আধানের মানের উপরে ডিপেন্ড করে ফিল্ডটা কিছু দূর যাওয়ার পর দুর্বল হতে 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 এক সময় নগণ্য হয়ে পড়ে। বোঝা গেল? যদি আধানটা ক্ষুদ্র হয়, আধানের মান যদি খুব কম হয়, তাহলে সেই ফিল্ডের যে তোমার বলতে পারো বাউন্ডারি, সেটা খুব বড় হবে না। আর যদি বড় আধান হয়, বেশি মানের আধান হয়, তাহলে অবভিয়াসলি কম্পারেটিভলি বাউন্ডারিটা আরও অনেক দূরে হবে, ফিল্ডটা আরও অনেক দূর অবধি বিস্তৃত হবে। ওকে? মানে ফিল্ড মানে তুমি ভাবতে পারো ফিল্ড কিছুই না, ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে এই আধানটার প্রভাব আছে। এই আধানটার প্রভাব আছে বলতে কি, যে ওই রিজিয়নের মধ্যে, এই রিজিয়নটা হচ্ছে এমন রিজিয়ন যেখানে দ্বিতীয় আধান আসলে এই আধানটা তার উপরে বল প্রয়োগ করবে। ম্যাথমেটিক্যালি কত দূর অবধি বিস্তৃত? এটা অসীম অবধি। কিন্তু প্র্যাকটিক্যালি কিছু দূর যাওয়ার পর সেটা ডিপেন্ড করবে যে আধানটার মান কত, ছোট না বড়। যাওয়ার পর ফিল্ডটা আস্তে আস্তে কমতে কমতে এক সময় নগণ্য হয়ে পড়ে। ওকে? আচ্ছা, এবার ফিল্ডের সাথে রিলেটেড একটা টার্ম আছে, দ্যাট ইজ কল্ড ফিল্ড ইন্টেন্সিটি। বাংলায় বলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ফিল্ড ইন্টেন্সিটি। বাংলায় বলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আর ইংরেজিতে ফিল্ড, দেখো ফিল্ড কথাটা ইংরেজিতে কিন্তু দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটিকে তুমি ফিল্ড স্ট্রেংথও বলতে পারো, ফিল্ড স্ট্রেংথ। আবার শুধু ফিল্ডও বলতে পারো। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কাকে বলে সেটা তো আমি বললাম। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন, এ রিজিয়ন ইন স্পেস ওয়ার ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে একটা রিজিয়ন, ঠিক আছে, একটা আধানের চতুর্দিকে একটা অঞ্চল। আর ওই অঞ্চলের মধ্যে প্রত্যেকটা বিন্দু, এই যে ধরো এই আধানের চারিদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রত্যেকটা বিন্দুর একটা বৈশিষ্ট্য আছে, বা বিন্দুর একটা মানে বলতে পারো পরিমাপ সূচক রাশি আছে, যে রাশিটাকে বলি আমরা ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড স্ট্রেংথ,
এই কথাটা অর্থাৎ প্রাবল্য বাংলায় এই কথাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুর সাথে জড়িত একটি রাশি। রাশিটার ডেফিনিশন আমি একটু পরে বলছি। প্রথমে এটা বোঝো যে ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড স্ট্রেংথ এটা একটা রাশি, এটা একটা পরিমাপযোগ্য বিষয়, যেটা কিনা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুর সাথে জড়িত। মানে ফিল্ড ইন্টেন্সিটি অফ এ পয়েন্ট হয়, ফিল্ড স্ট্রেংথ অফ এ পয়েন্ট হয়। বুঝতে পারছো? আচ্ছা, আর ফিল্ড বলতে আমরা কি বুঝি? ফিল্ড বলতে অঞ্চলটাকে বুঝি, পুরো অঞ্চলটাকে। তবে ইংরেজিতে ইলেকট্রিক ফিল্ড মানেও কিন্তু সামটাইমস আমরা বুঝি ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড মানে ফিল্ডও বুঝি, ফিল্ড মানে ফিল্ড ইন্টেন্সিটিও বুঝি। আমি বলেই দিই, ফিল্ড ইন্টেন্সিটি এখনই ডিফাইন করব। ফিল্ড ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি একটা ফোর্স, একটা বল, পরিষ্কার। আর ফিল্ড মানে অঞ্চল, একটা জায়গা বা এলাকা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা, যে ইলেকট্রিক ফিল্ড মানে যেমন আমরা একটা অঞ্চল বুঝি, আবার ইলেকট্রিক ফিল্ড মানে কিন্তু আমরা ইন্টেন্সিটিকেও বুঝি। ইন্টেন্সিটিকে বোঝানোর জন্যও ইলেকট্রিক ফিল্ড কথাটা শুধু ইউজ হয়, তখন আর ইন্টেন্সিটি কথাটা লেখা হয় না। অনেক জায়গাতেই তোমরা দেখবা যে ইন্টেন্সিটি কথাটা লেখা নেই, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেন্সিটির ভ্যালুটাই হয়তো দেওয়া আছে, ফিল্ড লিখে দেওয়া আছে যে দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইজ এত, একটা কোয়ান্টিটি দেওয়া আছে, একটা অ্যামাউন্ট দেওয়া আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ওটা ফিল্ড ইন্টেন্সিটি বোঝাচ্ছে। ফিল্ড ইন্টেন্সিটি কথাটা সব জায়গায় লেখা থাকে না। ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ফিল্ড বললেও, শুধু ফিল্ড বললেও বুঝবো ফিল্ড ইন্টেন্সিটি। আর ফিল্ড মানে তো এমনিতে অরিজিনালি যদি ফিল্ড কথার অর্থ তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু এটা একটা অঞ্চলকে বোঝায়, যেটা আমি একটু আগে বললাম। বোঝাতে পারলাম বিষয়টা? ওকে, এবার আসি যে ফিল্ড ইন্টেন্সিটি এই ব্যাপারটা কি, এটার ডেফিনেশন কি। ডেফিনেশন হচ্ছে যে ধরো এই যে আধানটা আমি নিয়েছিলাম টেস্ট চার্জটা, এই টেস্ট চার্জটা Q0 যার মান, একে এখানে রাখলে, এটা আর দূরত্বে আছে, যার ফিল্ড মানে এই যে বসে আছে কিউ, এর ফিল্ড কিন্তু। এবার এই টেস্ট চার্জটাকে এইখানে রাখলে টেস্ট চার্জটা এর মানে এই আধানটা এর উপরে বল প্রয়োগ করবে, বলের মান কত এটা। ওকে, এবার আমরা যদি এটা বের করি যে এখানে একটা একক ধনাত্মক আধান রাখলে, একক ধনাত্মক আধান, সে যে বল অনুভব করবে সেটাকে বলে এই বিন্দুর ফিল্ড ইন্টেন্সিটি অথবা ফিল্ড স্ট্রেংথ অথবা ফিল্ড অথবা প্রাবল্য। বোঝাতে পারলাম? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে +1 কুলম্ব অথবা +1 ইএসইউ মানের একটা আধান যদি আমরা রাখি, তাহলে সে ওই বিন্দুতে থেকে যে বল অনুভব করে সেটা হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য। এটা একটা বল, যেহেতু বল সুতরাং এটা ভেক্টর রাশি, সুতরাং এর দিক আছে। তো দিক কোন দিকে সেটা ডিপেন্ড করবে যার ফিল্ড সেই আধানটা কীরকম। যদি সেই আধানটা পজিটিভ হয়, যেমন এই ক্ষেত্রে ছিল, তাহলে বলের দিক কী হবে? এখানে পজিটিভ আধান কল্পনা করো, একটা একক ধনাত্মক আধান, কোন দিকে হবে? বাইরের দিকে। আমি এখানে আবার ছবি আঁকি। সাপোজ এটা একটা পজিটিভ আধান হুইচ ইজ কিউ, এখান থেকে আর দূরত্বে এখানে যদি তুমি একটা ইউনিট মানের আধান রাখো +1, তাহলে কোন দিকে বল অনুভব করবে? এই দিকে। আধানটা যদি এইখানে রাখো তাহলে এই দিকে, যদি এইখানে রাখো এই দিকে, এইখানে রাখলে এই দিকে, এইখানে রাখলে এই দিকে। তার মানে কি বুঝতে পারছো যে একটা পজিটিভ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় বা ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডের প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি কিন্তু আধান থেকে সবসময় অ্যাওয়ে হয়। অ্যাওয়ে মানে বুঝছো বাইরের দিকে। ওকে, এটাই যদি নেগেটিভ আধানের ফিল্ড হতো, ধরো এখানে একটা নেগেটিভ আধান আছে হুইচ ইজ কিউ। এবার এখানে একটা এই বিন্দুতে প্রাবল্য মানে কি বুঝবো? এই বিন্দুতে তুমি একটা একক ধনাত্মক আধান আছে বলে মনে করো, কোন দিকে বল অনুভব করবে? যেহেতু এটা ধনাত্মক এটা ঋণাত্মক, তাহলে এই দিকে বল অনুভব করবে। এখানে রাখলে এই দিকে, এখানে রাখলে এই দিকে, এখানে রাখলে এই দিকে। বুঝতে পারছো পার্থক্যটা কি? তার মানে তুমি যদি একটা পজিটিভ আধানের জন্য যদি ফিল্ড তৈরি হয়ে থাকে, তাহলে পরে ফিল্ড ডিরেকশন কোন দিকে হবে? সব সময় অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, যার ফিল্ড তার থেকে বাইরের দিকে। আর যদি নেগেটিভ আধানের ফিল্ড হয়, তাহলে সব সময় ফিল্ড হবে টুয়ার্ডস দ্য চার্জ। এটাকে ইনওয়ার্ডও বলতে পারো, ইনওয়ার্ড, বাইরে থেকে ভেতরের দিকে। এটা ভেতর থেকে বাইরের দিকে অ্যাওয়ে, আর এটা ইনওয়ার্ডস। পরিষ্কার? অ্যাকচুয়ালি ফিল্ড ব্যাপারটা কি? ফিল্ড ব্যাপারটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের, মানে তড়িৎ ক্ষেত্র বলে বাস্তবে দেখার মতো তো আর কিছু নাই।
কিন্তু ফিল্ডটা যদি আমরা ইমাজিন করি, আমরা তড়িৎ ক্ষেত্রটাকে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারি। তড়িৎ ক্ষেত্রটাকে, যেমন ধরো আমি যদি এখানে ফিল্ড ভেক্টরগুলোর ছবি আঁকি বিভিন্ন বিন্দুতে, যেমন এই বিন্দুতে এই দিকে, এই বিন্দুতে এই দিকে, একটু দেখবে আমি কি বোঝাতে চাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবে। আমি ফিল্ড ভেক্টরগুলোর ছবি আঁকছি। ফিল্ড ভেক্টর মানে ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর বিভিন্ন বিন্দুতে। এই ক্ষেত্রেও যদি আঁকার চেষ্টা করি আমি, দেখো তো তুমি কিন্তু তোমার সামনে একটা তড়িৎ ক্ষেত্রের একটা চিত্র ভেসে উঠলো। তড়িৎ ক্ষেত্র তো দেখা যায় না বা দেখার জিনিস না, এটা কোনো জিনিস না তড়িৎ ক্ষেত্রটা, তাই না? আমি একটু আগে যেটা বললাম, তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটা অঞ্চল যে অঞ্চলে ওই আধানটার প্রভাব আছে। তো এটাকে যদি ভিজুয়ালাইজ করা যেত, একটু ভাবো তাহলে কেমন লাগতো দেখতে। এইরকম লাগতো। পজিটিভ আধানের তড়িৎ ক্ষেত্র দেখতে এরকম হতো, নেগেটিভ আধানের তড়িৎ ক্ষেত্র দেখতে এরকম হতো। পরিষ্কার? তো ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড স্ট্রেংথ বলতে কি বোঝায় সেটা কি বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। সেটা হচ্ছে কি বললাম আমি, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখা যায়, তাহলে সেটা যে পরিমাণ বল অনুভব করে সেটাই হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য বা ইন্টেন্সিটি। এবার কি করে এটা ক্যালকুলেট করব, কি করে? আচ্ছা, এটার কোয়ান্টিটেটিভ যে ফর্মুলা সেটা কি হবে? ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ই লিখি। সো ই উইল বি কে ইন্টু, আচ্ছা প্রথমে আমরা ডিফাইন কিভাবে করেছিলাম একটু মনে করো। আমরা ডিফাইন করেছিলাম যে একক আধানের উপর বল, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। তো তুমি এখানে ধরো Q0 একটা টেস্ট চার্জ রেখেছো, সে মনে করো F বল তার উপরে ক্রিয়া করছে। তাহলে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটি আমরা কি বলতে পারি? ইট উইল বি F বাই Q0। Q0 আধানের উপর বল যদি, Q0 আধানটা কিন্তু টেস্ট চার্জটা কিন্তু পজিটিভ চার্জ, তো Q0 আধানের উপর বল যদি F হয় তাহলে একক আধানের উপর কত? F বাই Q0। সো দিস ইজ হাউ উই ডিফাইন অর উই মেজার ইলেকট্রিক ফিল্ড। পরিষ্কার? এবার এখান থেকে আমরা ফিল্ডের এককও বলতে পারি। কি হবে বলো? ইউনিট। ফিল্ড মানে ফিল্ড ইন্টেন্সিটি, আমি আগেই বলে নিয়েছি, ফিল্ড মানে ফিল্ড ইন্টেন্সিটি বুঝবে। হ্যাঁ, আচ্ছা এবার ইউনিট কি লিখতে পারি? নিউটন পার কুলম। বোঝা গেল? সিজিএস হলে ডাইন পার স্ট্যাট কুলম। ওকে, ডান। আচ্ছা এবার আসি ওকে, তো এবার আমরা জানতে চাই যে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা তো একটা বলকে বোঝায়, তো এটা একটা ভেক্টর রাশি। সুতরাং এটাকে যদি ভেক্টর ফর্মে লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব? তো দেখো ভেক্টর ফর্মে এখানে যদি আমি লিখি, এটার মধ্যেই লিখে দিই, তাহলে ই ইকুয়াল টু ভেক্টর এফ বাই Q0। এফের ডিরেকশন আর ই এর ডিরেকশন একই হবে। এবার এফকে তো আমরা ভেক্টর ফর্মে লিখতে শিখেছি, সো অবভিয়াসলি আমরা এফ এর এক্সপ্রেশনটা যদি লিখি তাহলে ই এর এক্সপ্রেশনও আমরা ভেক্টর ফর্মে পেয়ে যাব। তার আগে আমরা ই এর এক্সপ্রেশনটা বেরই করে নেই। হ্যাঁ, ই ইকুয়াল টু, আগে আমি স্কেলার ফর্মেই লিখছি, তো স্কেলার ফর্মে লিখলে পরে আমি যদি এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের জন্য লিখি তাহলে 1/4πε0 ইন্টু, আমি কি বের করতে যাচ্ছি? আমি এবার যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে একটা কিউ চার্জ আছে, কিউ চার্জের ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে আছে। তো সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে, কিউ চার্জ থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটি কত? তো আর দূরত্বে এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়েই বের করব। তো এই ফর্মুলায় এফ এর জায়গায় কত বসবে? এফ এর জায়গায় বসবে 1/4πε0 ইন্টু Q1 Q2, দ্যাট ইজ Q0 বাই আর স্কোয়ার। এবার এই পুরো রাশিটাকে আবার ডিভাইড করতে হবে কত দিয়ে? Q0 দিয়ে, কারণ আমরা ফিল্ড ইন্টেন্সিটি বের করছি, হুইচ ইজ দ্য ফোর্স পার ইউনিট চার্জ। ঠিক কি না? পার ইউনিট পজিটিভ চার্জ, Q0 ইজ পজিটিভ, যেটা আমি আগেও বলেছি। তাহলে এক্সপ্রেশন কি দাঁড়ালো? 1/4πε0 ইন্টু Q/r²। একটু খেয়াল করো কি হলো ব্যাপারটা। আমরা কি বের করলাম এটা? আমি এখানে হেডিং দিয়ে দিই, সেটা হচ্ছে
field intensity due to intensity আর লিখলাম না, ফিল্ডই লিখলাম, field due to a point charge. ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন কি? ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ। ওকে, তো আমরা এবার ধরলাম যে একটা পয়েন্ট চার্জ আমাদের কাছে আছে, তো তার জন্য আর দূরত্বে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? ফোর্স পার ইউনিট চার্জ। ফোর্সের এক্সপ্রেশন কুলম্বস ল থেকে পুট করে দাও, বাস চলে আসলো। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। ওকে, আচ্ছা, এবার দেখো, এটা তো ভেক্টর আমি বলেছিলাম, তো ভেক্টর ফর্মে লিখলে এটা কি দাঁড়াবে? ইন ভেক্টর ফর্ম ই উইল বি 1/4πε0 ইন্টু q/r², সঙ্গে একটা আর ক্যাপ দিয়ে দাও। ইফ ইট ইজ পজিটিভ চার্জ, মানে এই কিউটা যদি পজিটিভ হয়, যার ক্ষেত্র সে যদি পজিটিভ হয়, তাহলে কি হবে? দেখো, এই যে ভেক্টরটা, এইখানে একটু তাকাও আরেকবার। হ্যাঁ, ভাবো যে যার ক্ষেত্র এই যে চার্জটা, সে মূল বিন্দুতে আছে, তাহলে যে বিন্দুতে তুমি ফিল্ড ইন্টেন্সিটি বের করতে যাচ্ছ, এটা তার অবস্থান ভেক্টর, এই যে আর এর উপরে অ্যারো দিয়ে দাও। তাহলে তোমার ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টরটা এফ এর দিকে, মানে এই দিকে হবে। তার মানে কোন দিকে? আর এর দিকে। সেই জন্য আর ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে গেল। পরিষ্কার কথা? তো এইভাবে, আর যদি তোমার এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা যদি নেগেটিভ, মানে এই ক্ষেত্রটা যদি হতো নেগেটিভ আধানের ক্ষেত্র, আর এই বিন্দুতে তুমি যদি ফিল্ড বের করতে, হুইচ ইজ অ্যাট এ ডিস্ট্যান্স আর, তাহলে কি হতো? এক্সপ্রেশন এটাই আসতো, শুধু বলের দিকটা কোন দিকে হতো? এটা যেমন অ্যাওয়ে, এটা হতো ইনওয়ার্ড। তো ইনওয়ার্ড হলে পরে আমরা কি করব? ভেক্টরিয়ালি লিখতে গেলে এখানে কি করতে হবে? আমাকে মাইনাস পুট করতে হবে, কারণ এই ভেক্টরটা কোন দিকে? এই ভেক্টরটা হচ্ছে এই আর ভেক্টরের, আর ভেক্টর তো এই দিকে, আর ভেক্টরের বিপরীত দিকে। বোঝা গেল? ওকে, তো ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝায়, এবং একটা পয়েন্ট চার্জের জন্য বিন্দু আধানের দরুন কোনো বিন্দুতে কি করে ফিল্ড ইন্টেন্সিটি হিসাব করতে হয়, তার ফর্মুলা কি আমরা কিন্তু করলাম। এবার একটা কথা এই প্রসঙ্গে না বললে চলে না, সেটা বলি। সেটা হচ্ছে, আমরা যখন ফিল্ড ইন্টেন্সিটির হিসাব করব, আমাদের কি পদ্ধতি হচ্ছে যে একটা টেস্ট চার্জ নেব, Q0 যেটাকে আমি এখানে নিয়েছি, তো সেটা নিয়ে তার উপর ক্রিয়াশীল বল আমরা বের করব, তারপর পার ইউনিট চার্জ কত সেটা বের করব, Q0 দিয়ে ডিভাইড করে দিব। সিম্পল হিসাব। কিন্তু ব্যাপারটা এত সিম্পলও নয়। তার কারণটা কি জানো? কারণটা হচ্ছে যে Q0 চার্জটা যেটা নিয়েছি আমরা, এই চার্জটা যদি খুব ছোট না হয়, তাহলে কি হবে জানো? এই চার্জটা কিন্তু ডিস্টার্বড হয়ে যাবে। ও যদি নিজের পজিশনে না থাকতে পারে, তাহলে পরে কি হবে? এই ডিস্ট্যান্সটা যেটাকে আমরা আর ধরে নিয়ে হিসাব করছি, এটা কি আর থাকবে? থাকবে না। ফলে কিন্তু প্রপার ফিল্ড ইন্টেন্সিটি তুমি কিন্তু পাবে না। তুমি কি পাবে? এর ও ডিস্টর্টেড হয়ে, মানে ফিল্ডটা ডিস্টর্টেড হয়ে যাবে। ডিস্টর্টেড মানে ফিল্ড আগের মতো থাকবে না, কারণ কি ওর পজিশন চেঞ্জ হয়ে গেলে তো আর এই বিন্দুর প্রাবল্য আর আগেরটা থাকবে না। সুতরাং তুমি কিন্তু অ্যাকিউরেট ফিল্ড ইন্টেন্সিটি পাবে না। আমি বোঝাতে পারলাম কি বলতে চেয়েছি? আমি বলতে চেয়েছি যে Q0টা যদি সাফিসিয়েন্টলি স্মল না হয়, তাহলে ও কিন্তু এর সাথে ইন্টারঅ্যাক্ট করবে, অর্থাৎ এদের দুইজনের মধ্যে তো আকর্ষণ বল ক্রিয়া, মানে এমন তো ব্যাপার না যে ও একা বসে আছে আর ওকে আনলাম শুধু ওর উপরেই বল ক্রিয়া করবে। কুলম্বের সূত্র থেকে আমরা কি শিখেছি? এও কিন্তু সমপরিমাণ বল এর উপরে প্রয়োগ করবে। এবার তাতে কি হবে? এটা কিন্তু ডিস্টার্বড হয়ে যাবে, এটা নিজের পজিশন থেকে সরে যেতে পারে। তো সেটা আমাকে এনশিওর করতে হবে যাতে ও নিজের পজিশন থেকে না সরে। ওকে, তো তার জন্য আমাকে যেটা করতে হবে, শর্ত হচ্ছে এখানে Q0 শুড বি সাফিসিয়েন্টলি স্মল, ইনফ্যাক্ট ইনফাইনিটিসিমালি স্মল। ওকে, সেই জন্য প্রপার ডেফিনিশন দেখবা অনেক বইতে দেওয়া আছে এরকম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E অ্যাট এ পয়েন্ট ইজ লিমিট Q0 টেন্ডস টু 0 F/Q0। এটাকে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন। আশা করি তোমরা ম্যাথামেটিক্সের লিমিট করেছো, তো তোমরা জানো এটা কী জিনিস। যখন Q0টা ইনফাইনিটিসিমালি স্মল, তখন F/Q0 যে লিমিটিং ভ্যালু হুইচ ইজ ফাইনাইট উইল বি দ্য ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট। বুঝতে পেরেছো? তবে আমরা এটা করি আর এটা করি, এক্সপ্রেশন কিন্তু এটাই আসবে, এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ আসবে না।
ই ইকুয়াল টু 1/4πε0 q/r²। এটা আমরা অনেক জায়গায় এখন থেকে ব্যবহার করব। বোঝা গেল? ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সুপারপজিশন প্রিন্সিপলে। যেটা কিনা তোমরা কুলম্ব সূত্রের ওখানেও কিন্তু পড়েছিলে। এটা আমি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। তো সেম প্রিন্সিপল এখানেও অ্যাপ্লিকেবল। বিষয়টা একটু দেখো। সাপোজ কোনো একটা জায়গায় একাধিক আধান আছে এবং একাধিক আধানের ফলে একটা কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়েই বলি। ধরো একটা ত্রিভুজ আছে। ওকে, তো এই ত্রিভুজটা মনে করো সমবাহু ত্রিভুজ। আমি জাস্ট একটা প্রবলেম নিয়েই ডিসকাস করছি। তো ধরো এই সমবাহু ত্রিভুজের এই তিনটি শীর্ষবিন্দুর মধ্যে, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ধরো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এবার ধরো যে এই বি বিন্দুতে একটা আধান আছে, যে আধানটার মান হচ্ছে মনে করো +2 মাইক্রোকুলম্ব। আর সি বিন্দুতেও একটা আধান আছে, ধরো এই আধানটার মান হচ্ছে 3 মাইক্রোকুলম্ব। ধরো এটাও প্লাস। এবার তোমাকে বলা হলো যে এ বিন্দুতে প্রাবল্য কত বের করো। ই অ্যাট এ, ই অ্যাট এ কত বের করো। প্রাবল্যের মান বের করো, প্রাবল্যের দিকও বের করো, কারণ প্রাবল্য ভেক্টর রাশি। প্রাবল্য বের করো বলতে দুটোই বের করতে হবে। তো নীতিটা কি? এইখানে আমাদের এই সুপারপজিশন প্রিন্সিপল কাজে লাগবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করব, আমরা প্রত্যেকের জন্য এই আধানটার জন্য এইখানে কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা আগে বের করব, তারপরে এই আধানের জন্য বের করব, তারপর ও দুটোকে ভেক্টর পদ্ধতিতে যোগ করব। বাস, সিম্পল। ওখানে যেরকম করতাম। তার মানে সুপারপজিশন প্রিন্সিপল ইন জেনারেল যদি তুমি লেখো, আমি প্রবলেমটা সলভ করছি একটু পরে, তাহলে সুপারপজিশন প্রিন্সিপলটা আসলে কি? আসলে হচ্ছে ই will be the vector sum of electric field intensities due to the individual charges। এই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপল। এবার দেখবে যে এখানে এই সুপারপজিশন প্রিন্সিপলের উপরে ভিত্তি করে কিন্তু প্রচুর গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। ইনফ্যাক্ট 90% প্রবলেমই তাই সুপারপজিশন প্রিন্সিপলের উপরে ভিত্তি করে করতে হবে। একাধিক চার্জ থাকবে এবং তার দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তো চলো এই প্রবলেমটা যখন আমরা নিয়েইছি তাহলে এটা সলভ করেই ফেলি। কি করে করব দেখো। প্রথমত আমরা প্রথমে আমরা এই +2 মাইক্রোকুলম্বের জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করি। ধরলাম সেটা E1 কত হবে 9 × 10⁻9 ইন্টু 2 × 10⁻⁻6 ডিভাইডেড বাই r², মানে 0.1 স্কোয়ার নিউটন। বুঝতে পারছো? 1/4πε0 q/r²। এই প্রাবল্য কোন দিকে হবে? যেহেতু এটা পজিটিভ আধান, এই আধানটা, সুতরাং প্রাবল্য হবে অ্যাওয়ে। অ্যাওয়ে মানে এই লাইন বরাবর। দিস ইজ E1। বোঝা যাচ্ছে? এটা হিসাব করতে হবে কত আসবে, দেখা যাক কত আসে। 9 × 2 18, 10⁻⁻2 আর -6, -2টা উপরে চলে যাবে। তো -2টা যদি উপরে যায় তাহলে +2 হয়ে যাবে। +2 হয়ে গেলে এটা হয়ে যাবে -4। তো -4 হয়ে গেলে এখানে হয়ে যাবে 10⁵ নিউটন। ওকে, পার কুলম, নিউটন পার কুলম। নাও E2, E2 কত? E2 হচ্ছে এই আধানের দরুন প্রাবল্য। তো দেখো এই প্রাবল্যটা এই দিকে হবে, এটাও পজিটিভ চার্জ, তাহলে এটাও অ্যাওয়ে হবে। এই যে, তাহলে এটা হচ্ছে তোমার E2। E2 ক্যালকুলেট করো। E2 একই ফর্মুলা দিয়ে 9 × 10⁹ ইন্টু 3 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.1 তার হোল স্কোয়ার। ইজন্ট ইট? এটা হয়ে যাবে তাহলে 27 × 10⁵ নিউটন পার কুলম্ব। দুটো প্রাবল্য চলে আসলো। এবার তোমাকে বের করতে হবে লব্ধি প্রাবল্য কত। তো লব্ধি প্রাবল্য কি করে বের করব? ভেক্টর দুটোর
মধ্যবর্তী কোণ আমরা যদি জানি তাহলেই বের করা যাবে। তো এই ক্ষেত্রে আমি সমবাহু ত্রিভুজ বলেছিলাম, সো দিস ইজ 60 ডিগ্রি, দিস ইজ অলসো 60 ডিগ্রি, দেয়ারফর ই উইল বি রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 60 ডিগ্রি। চলো বসিয়ে দাও মানগুলো, কত হবে তাহলে? এটা হবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার, প্লাস এটা হবে 27 ইন্টু 10 টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু 18 ইন্টু 27 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 10 cos 60 মানে হচ্ছে হাফ। এবার এটার একটা ক্যালকুলেশন করতে হবে তোমাকে। ক্যালকুলেশন করে নিলে কত দাঁড়াবে? দেখো এটা স্কোয়ারগুলো আছে যে 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার, তো 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে? 10 টু দি পাওয়ার 10, এখানেও 10 টু দি পাওয়ার 10, এখানেও 10 টু দি পাওয়ার 10। সো এটাকে কমন নিয়ে রুট করে বাইরে নিয়ে চলে আসো, তাহলে 10 টু দি পাওয়ার 5 বাইরে হয়ে যাবে। ভেতরে কত থাকবে? ভেতরে থাকবে হচ্ছে 18 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার প্লাস 18 ইন্টু 27 নিউটন পার কুলম্ব। এবার এটা হিসাব করতে হবে। ওকে, তো হিসাবটা করে তারপর আমি বলছি যেটা। ওকে, তো হিসাবটা করে নিয়েছি। এটা অ্যাপ্রক্সিমেটলি যদি আমি লিখি তাহলে এটা এরকম আসবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব, 3.9 আসে। তো এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখলাম 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ সুপারপজিশন প্রিন্সিপলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে এখনও কিন্তু এটা শেষ হয়নি। সেটা হচ্ছে আমরা শুধু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বের করলাম, হুইচ ইজ 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম্ব। এবার দেখো এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা তো ভেক্টর, সেটা কোন দিকে? তো আমরা এখানে যে পদ্ধতিতে মানটা বের করলাম, এটা হচ্ছে ভেক্টর যোগের সূত্র। তো তুমি যে সূত্রেও করো না কেন, ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র, আমরা সামান্তরিক সূত্র দিয়ে যদি তুমি ভাবো, তাহলে দেখো এর লব্ধিটা কিন্তু এইটা, ইজন্ট ইট? এটা হচ্ছে তোমার ফাইনাল ই ভেক্টর বা লব্ধি ই ভেক্টর। ওকে, এবার এর দিকের কথাও তো তোমাকে মেনশন করতে হবে। তো এর দিক মেনশন করতে গেলে আইদার E1 অথবা E2 দুটার মধ্যে কোনো একটার সাথে তোমাকে কোণ বলে দিতে হবে। তো তুমি ধরো এই কোণটা যদি বলতে চাও, এই কোণটা ধরো এটা ফাই, তাহলে আমরা সূত্র জানি, তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু, সূত্র কি? E1 এর সাথে কোণ বের করছি আমি, তাহলে এটা হবে E2 sin 60 ডিভাইডেড বাই E1 প্লাস E2 cos 60, তাই না? সূত্র মনে আছে ভেক্টরের? আমি বলেছিলাম এই ইউনিটের শুরুতেই যে এই ইউনিটে কিন্তু আমাদের 11-এর ভেক্টর এবং নিউটনস ল, মেকানিক্সের বিভিন্ন কনসেপ্টস কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন পড়বে। তো দেখতেই পাচ্ছ। এবার দেখো মান বসাও। E2 কত ছিল? E2 ছিল হচ্ছে আমাদের 27 ইন্টু 10 টু দি পাওয়ার 5 sin 60 √3/2 ডিভাইডেড বাই E1 ছিল 18 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 27 ইন্টু 10 টু দি পাওয়ার 5 cos 60 ইজ হাফ। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে পরে 10 টু দি পাওয়ার 5 তো চলেই যাচ্ছে, এখানে একটা 2 আছে, তো এইখানে এরকম করে দাও এটাকে 27√3 ডিভাইডেড বাই এটাকে করে দাও 36 প্লাস 27, so it will be 27√3 divided by 36 আর 27 কত হয়? 63, isn't it? তো এটা তুমি 9 দিয়ে যদি ডিভাইড করো তাহলে এটা 3√3 আর এটা হচ্ছে 7, so 3√3/7, therefore phi equal to tan inverse 3√3/7। এবার তুমি অ্যান্সার তোমার কমপ্লিট হলো। এবার তুমি কি বলবে? তুমি বলবে যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এটা, এবং এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে E1 এর সঙ্গে। E1 মানে কোন বাহুটা? E1 মানে হচ্ছে AB বাহুটা, এই ত্রিভুজের AB বাহু যেটা ছিল। তো এই AB বাহুর সঙ্গে tan ইনভার্স 3√3/7 কোণে। আচ্ছা,
ওকে, তো এই ধরনের প্রচুর প্রবলেম কিন্তু তোমরা তোমাদের বইতে পাবে, দেখবে অনেক প্রবলেম করে দেওয়া আছে এবং এক্সারসাইজে তো আছেই। তো এই প্রবলেমগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। ওকে, এগুলো সলভ করলে কিন্তু তোমার যে কনফিডেন্স সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো আমি একটা প্রবলেম তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, ট্রাই করে দেখো বাড়িতে। সাপোজ প্রবলেমটা একটু নোট করে নিও। প্রবলেমটা এরকম মনে করো, হয়তো বইতেও আছে প্রবলেমটা। সাপোজ এটা হচ্ছে একটা স্কোয়ার। এই স্কোয়ারের তিনটে কর্নারে, ধরো স্কোয়ারটার নাম দিলাম আমি ABCD। তো তিনটে কর্নারে চার্জ আছে। ধরো স্কোয়ারের সাইড লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার, এটাতে আছে +16 ESU, এটাতে আছে ধরো -32 ESU, আর এটাতে আছে ধরো 32 ESU। ওকে, তিনটে কর্নারে তিনটে চার্জ আমি দিয়ে দিয়েছি। এ কর্নারে আছে +16, বিতে আছে হচ্ছে -32, আর সিতে আছে হচ্ছে +32 ESU। তো তোমাদের বের করতে হবে যে ডি পয়েন্টে, ফোর্থ কর্নার যেটা, সেই কর্নারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, অর্থাৎ E@D। এটার ম্যাগনিটিউড বের করবে, ডিরেকশানও বের করবে। ওকে, বের করে আমাকে জানাবে যে কত আসলো। ওকে ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক, যে টপিকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা এবং তার ধর্ম। ইলেকট্রিক ফিল্ড লাইন্স সম্পর্কে পড়ব। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিছু কাল্পনিক রেখা। যে রেখার, আমি সংজ্ঞাটা বলছি ভালো করে শোনো, তারপর আমি এক্সপ্লেন করছি। যে রেখার কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে সেই স্পর্শকটি ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টরের দিক নির্দেশ করবে বা করে। বোঝা যাচ্ছে আমার কথাটা? বুঝতে পেরেছ যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমন কিছু রেখা কল্পনা করা যায় যে রেখার যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে, যে বিন্দুতেই তুমি স্পর্শক আঁকো না কেন, সেই স্পর্শকটা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্দেশ করবে। কেমন? ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরো এইটা কোনো একটা ফিল্ড লাইন। তো এই ফিল্ড লাইনের উপরে তুমি যদি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকো, এটা আসবে। তুমি যদি এইখানে আঁকো তাহলে এটা আসবে। বোঝা গেল? তুমি যদি এইখানে আঁকো তাহলে এটা আসবে। তাহলে এই যে স্পর্শকগুলো, এই স্পর্শকগুলো যদি, এটা ধরো এ বিন্দু, তাহলে এটা এ কে নির্দেশ করবে। এটা ধরো বি বিন্দু, বি বিন্দুতে যে স্পর্শকটা সেটা বি এর দিক নির্দেশ করবে। সি বিন্দুতে যে স্পর্শকটা আঁকা হয়েছে সেটা সি এর দিক নির্দেশ করবে। তাই যদি করে তাহলে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলবো একটা তড়িৎ বলরেখা। বোঝাতে পারলাম কি? অর্থাৎ এমন রেখা, তড়িৎ বলরেখা হচ্ছে এমন রেখা যে রেখার যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি তাহলে স্পর্শকটা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্দেশ করবে। যদি করে তাহলে এই রেখাটা একটা তড়িৎ বলরেখা। এবার এটা তো গেল ডেফিনিশন, যেটা টেকনিক্যাল ডেফিনিশন। এবার আমি বলি, আমি একটা উদাহরণে চলে যাচ্ছি এবং একটা বিকল্প সংজ্ঞাও বলছি। দেখো, সাপোজ এইখানে একটা পজিটিভ আধান আছে এবং এর জন্য এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এবার তুমি যদি এখানে যে কোনো বিন্দুতে একটা মুক্ত আধান, ফ্রি টু মুভ ভেরি স্মল টেস্ট চার্জ ছেড়ে দিলা, ধরো একটা পজিটিভ আধান, অবশ্যই পজিটিভ আধান, তো এটাকে ছেড়ে দিলা। এটা কোন দিকে যাবে? এইখানে ছাড়লে পরে ও এই রাস্তায় যাবে। তুমি যদি এইখানে ছাড়ো তাহলে এই দিকে যাবে। তুমি যদি এইখানে ছাড়ো তাহলে এই দিকে যাবে। এইখানে ছাড়লে এই দিকে চলে যাবে বিকর্ষণের জন্য, ঠিক কি না? তাহলে এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তড়িৎ বলরেখা। বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রে এগুলো স্ট্রেইট লাইন হয়েছে, কিন্তু কমপ্লিকেটেড ক্ষেত্রে এই লাইনগুলো কার্ভড লাইনও হতে পারে। মানে একাধিক আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে থাকে, এটা তো সিম্পলেস্ট তড়িৎ ক্ষেত্র, তাই না? তো ধরো দুটো বা তিনটে বা আরও বেশি আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই কম্বাইন্ড তড়িৎ ক্ষেত্রটা প্রকৃতিটা একটু জটিল হয়। তো সেই ক্ষেত্রে এই লাইনগুলো এরকম কার্ভডও হতে পারে।
তো তোমরা শুধু এটা দিয়ে বোঝো প্রথমে যে তড়িৎ ক্ষেত্রের বলরেখা মানে কি বোঝায়। বলরেখা মানে হচ্ছে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ক্ষুদ্র ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ছেড়ে দিলে সেটা যে পথে যাবে, যে রাস্তায় ও মুভ করবে, সেটাই একটা বলরেখা। অ্যাকচুয়ালি ধনাত্মক আধান কোন দিকে মুভ করে? প্রাবল্যের দিকে মুভ করবে, কারণ ধনাত্মক আধান যে বল অনুভব করে সেটাই তো প্রাবল্যের দিক। একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলি আমরা, এবং একক ধনাত্মক আধান যে দিকে বল অনুভব করে সেটা প্রাবল্যের অভিমুখ। সুতরাং তুমি যদি ধনাত্মক আধান এখানে যে কোনো জায়গায় ছাড়ো, ও যে রাস্তায় যাবে সেটা অ্যাকচুয়ালি কিসের দিক? সেটা ওই বিন্দুতে প্রাবল্যের দিক, ঠিক কি না? তো সংজ্ঞাটা কিন্তু ওখান থেকেই আসছে। তুমি একটা একক ধনাত্মক আধানকে এইখানে ছাড়ো, এইখানে যেটা তড়িৎ ক্ষেত্রের দিক ও কিন্তু সেই দিকে যাবে। তো এখানে তড়িৎ ক্ষেত্রের দিক, এটা যদি কার্ভ লাইন হয় তাহলে পরে এখানে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে? স্পর্শক বরাবর। ও যাবে কোন দিকে? স্পর্শক বরাবর। এই ক্ষেত্রে যেমন তুমি এই বিন্দুতে স্পর্শক আঁকো বা এই বিন্দুতে স্পর্শক আঁকো বা এই বিন্দুতে আঁকো, এই লাইনটাই পাবে তুমি, এইটাই স্পর্শক, কারণ এটা স্ট্রেট লাইন, ঠিক না? আমি আরেকটা একটু কমপ্লিকেটেড এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে পাশাপাশি। এবার ধরো তুমি একটা প্লাস চার্জকে এইখানে ছেড়ে দিলে, এটা হচ্ছে তোমার টেস্ট চার্জ, স্মল টেস্ট চার্জ, ফ্রি টু মুভ। এবার দেখো এর উপরে কিন্তু দুটো বল আছে, ঠিক কি না? ও ওকে এই দিকে বল প্রয়োগ করবে আর ও ওকে এই দিকে বল প্রয়োগ করবে। তো আলটিমেটলি ও যাবে কোন দিকে? ও কিন্তু এই বিন্দুতে ছাড়লে এই দিকে যাবে। ওকে যদি তুমি এইখানে ছাড়ো তাহলে ও ওকে এই বরাবর বল প্রয়োগ করবে, ও ওকে এই বরাবর বল প্রয়োগ করবে। তো তখন ও কোন দিকে যাবে? ও কিন্তু এই দিকে যাবে। তুমি যদি ওকে এইখানে ছাড়ো তাহলে দেখবা লব্ধি বল এই দিকে, তুমি যদি এইখানে ছাড়ো লব্ধি বল এই দিকে, যদি এইখানে ছাড়ো দেখবা লব্ধি বল এই দিকে। তার মানে এই যে লাইনগুলো আমি, এই যে অ্যারোগুলো আমি দিয়েছি, এগুলো কি? এগুলো বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের দিক, তাই ঠিক কি না? এবার তুমি ভাবো যে আমি এইখানে যদি পজিটিভ আধানটাকে ছেড়ে দিই তাহলে ও কোন রাস্তায় যাবে? ওর রাস্তাটা এইটা হবে। সো এটা কিন্তু একটা তড়িৎ বলরেখা, বুঝতে পারলা? এবং একটু ভেবে দেখো যে এই রাস্তার যে কোনো বিন্দুতে তুমি স্পর্শক আঁকো, এই যে এই বিন্দুতে স্পর্শক এইটা, এই বিন্দুতে স্পর্শক এইটা, এই বিন্দুতে স্পর্শক এইটা, এই বিন্দুতে স্পর্শক এইটা, এই স্পর্শকগুলোই কিন্তু ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক। এই জন্য সংজ্ঞাটা এরকম। পরিষ্কার? ওকে। এবার দেখো যে এই বলরেখাগুলো অ্যাকচুয়ালি বলরেখার কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। বলরেখা বলে কোনো রেখা তড়িৎ ক্ষেত্রের মধ্যে হয় না। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটাকে ভিজুয়ালাইজ করার একটা বুদ্ধি বলতে পারো। তড়িৎ ক্ষেত্র আমি যেমন একটু আগে বলছিলাম, ওই যে একটা ছবি তোমাদের এরকমই একটা ছবি এঁকে দেখিয়েছিলাম না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়াতে গিয়ে, যে তুমি বিভিন্ন বিন্দুতে প্রাবল্য ভেক্টরগুলোর যদি ছবি আঁকো তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের একটা ছবি পাওয়া যায়। ওই প্রাবল্য ভেক্টরগুলোকেই তুমি যদি অ্যাড করো তাহলে যে লাইনগুলো হয় সেই লাইনগুলোই বলরেখা। তো বাস্তবে ওই জিনিসটাই আমি কিন্তু আগেই বলে ফেলছি প্রায় বলতে গেলে। তো বলরেখা আসলে কি? বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রকে ভিজুয়ালাইজ করার একটা বুদ্ধি। বোঝা গেল? এটি যদি নেগেটিভ চার্জের তড়িৎ ক্ষেত্র হতো, ধরো এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে পরে কিন্তু এই লাইনগুলো কীরকম হতো? সব ইনওয়ার্ড হতো, ঠিক কি না? তুমি যে কোনো বিন্দুতে ছেড়ে দাও একটা একক লাগবে না, তুমি একটা টেস্ট চার্জ, স্মল টেস্ট চার্জ, পজিটিভ টেস্ট চার্জ ছেড়ে দাও, তাহলে কিন্তু ও এইভাবে আসবে। ওর গতিপথ বা রাস্তাটা কিন্তু এটা হবে, এখানে ছাড়লে এই রাস্তায় আসবে, এখানে ছাড়লে এইদিকে আসবে, এখানে ছাড়লে। পরিষ্কার? তো এইগুলোই কিন্তু বলরেখা। ওকে, আচ্ছা। এবার বলরেখার কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো আমাদের একটু পড়তে হবে। তো 1 নম্বর ধর্ম যেটা, সেটা হচ্ছে বলরেখা সবসময় পজিটিভ আধান থেকে নির্গত হয় এবং নেগেটিভ আধানে এসে ঢোকে। ওকে, বুঝতেই পারছো কেন? পজিটিভ আধান থেকে সবসময় বলরেখা বাইরের দিকে বেরোবে, নেগেটিভ আধানে বাইরে থেকে এসে ঢুকবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আচ্ছা, বলরেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এরকম কখনো হবে না। ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা যদি একটা বলরেখা হয়, আরেকটা জিনিস মনে রাখবে, বলরেখায় কিন্তু অ্যারো থাকবে, তা নাহলে বোঝা যাবে না যে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে। পরিষ্কার? বিভিন্ন বিন্দুতে তুমি স্পর্শক আঁকতে পারো ঠিকই, কিন্তু সেই স্পর্শক তো দুই দিকেই এক্সটেন্ড করা যেতে পারে, ঠিক কি না? তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকটা? তার জন্য অ্যারো থাকতে হবে। ওকে, অ্যারোর দিকটাতে হবে, স্পর্শকটা অ্যারোর দিকে আঁকলে ওই দিকটাই হবে তড়িৎ ক্ষেত্রের দিক। ওকে, আচ্ছা। এবার আসি যেটা বলছিলাম যে দুটো বলরেখা কিন্তু এরকম কখনোই হতে পারে না। ধরো কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম দুটো বলরেখা অস্তিত্ব একটু কল্পনা করো। এবার দেখো
মানে এটা দেখানো যায় যে আমাদের এই কল্পনাটা অবাস্তব, এটা হতেই পারে না। তার কারণটা দেখো, এই বিন্দুটা দেখো যেখানে ছেদ করেছে, এখানে এই এই যে রেখাটা তার উপরে স্পর্শক আঁকলে এইটা হবে, আর এটার উপরে স্পর্শক আঁকলে এটা হবে। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটা হবে, প্রাবল্যের দিক এটা হবে নাকি এটা হবে? একটা বিন্দুতে তো আর তড়িৎ ক্ষেত্রে দুটো প্রাবল্যের দিক থাকতে পারে না, লব্ধি প্রাবল্য তো একদিকেই হবে, ঠিক কি না? হ্যাঁ, কম্বাইন্ড ফিল্ড থাকতে পারে, বিভিন্ন আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু বলরেখার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সংজ্ঞায়, সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের লব্ধি প্রাবল্যের দিক নির্দেশ করে। একটা বলরেখার উপরে যদি তুমি স্পর্শক আঁকো, তাহলে ওই স্পর্শকটা কিন্তু ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে লব্ধি প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র কতগুলো আধানের জন্য তৈরি হয়েছে সেটা আমার জানারও দরকার নেই, কিন্তু বলরেখাটা উপরে স্পর্শক আঁকলে পরে সেই বিন্দুতে সে লব্ধি প্রাবল্যের দিক নির্দেশ করে। তাহলে এটাও লব্ধি প্রাবল্য, এটাও লব্ধি প্রাবল্য, এটা কী করে সম্ভব? লব্ধি প্রাবল্য যে কোনো একটা দিকে হবে। সো দিস ইজ ইম্পসিবল। দুটো বলরেখা কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করে না। ওকে, এই গেল বলরেখার একটা বৈশিষ্ট্য। এরপর যে বৈশিষ্ট্যটার কথা বলবো সেটা হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলো না কখনোই ক্লোজড লুপ ফর্ম করে না। কেন ক্লোজড লুপ ফর্ম করে না একটু বুঝতে পারবে, যে যেখান থেকে বলরেখা বের হয়, ধরো পজিটিভ চার্জ কোথাও আছে, তো পজিটিভ চার্জ থেকে কিন্তু বলরেখা নির্গত হয়, তাই না? আমরা এটাই তো জানলাম একটু আগে, প্রথম বৈশিষ্ট্যটা এটাই বলেছি। এবং নেগেটিভ চার্জে এসে কি হয়? নেগেটিভ চার্জে এসে কিন্তু বলরেখা শেষ হয়, এন্ড হয়, এখানে এসে ঢোকে। তো একটা জায়গার থেকে বলরেখা বেরিয়ে, ধরো কোথাও একটা পজিটিভ চার্জ আছে, সে কিন্তু ঘুরে আবার এইখানে আসবে না, বোঝা গেল? সো তড়িৎ বলরেখা কিন্তু কখনোই ক্লোজড লুপ ফর্ম করে না, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আর একটা বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে যে তড়িৎ বলরেখার মানে সংখ্যা, যেটা কোনো একটা আধান থেকে, ধরো এখানে একটা আধান আছে সাম অ্যামাউন্ট অফ, ধরো +4 মাইক্রোকুলম্বের একটা আধান আছে, তো এইখান থেকে যে সংখ্যক বলরেখা বেরোবে, যদি এই আধানটার মান যদি +8 মাইক্রোকুলম্ব হয়, তাহলে এখান থেকে নির্গত বলরেখার সংখ্যা কিন্তু ডাবল হবে। অর্থাৎ কোনো আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা আধানটির মানের সমানুপাতিক। নির্গত বলতে পারো, বা নেগেটিভ আধান হলে ওই আধানে এসে ঢুকছে যে সংখ্যক বলরেখা, সেই সংখ্যাটার কথা বলছি আমি। নির্গত হোক বা ওর মধ্যে আসুক, ঢুকুক, সেই সংখ্যাটা কিন্তু, বলরেখার সংখ্যাটা কিন্তু আধানের মানের সমানুপাতিক। যত বড় আধান তত বেশি সংখ্যক বলরেখা নির্গত হবে বা ঢুকবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলি, বলরেখা দেখে কিন্তু আমরা, বলরেখার বিন্যাস দেখে আমরা তড়িৎ ক্ষেত্রকে, মানে তড়িৎ ক্ষেত্র কোথায় স্ট্রং কোথায় উইক সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিভাবে? দেখো, আমি যে কোনো একটা ডায়াগ্রাম নাও, এখান থেকে মনে করো এইখানে একটা পয়েন্ট নিলাম এ, আর এইখানে একটা পয়েন্ট নিলাম বি। এবার তোমাকে যদি প্রশ্ন করি ই এ আর ই বি এর মধ্যে কে বেশি আর কে কম, অর্থাৎ বলরেখার মানে প্রাবল্য, এ বিন্দুতে প্রাবল্যকে আমি বলেছি ই এ, আর বি বিন্দুতে প্রাবল্যকে বলেছি ই বি, তো কোনটা বেশি কোনটা কম? তুমি যদি বলরেখার কনসেপ্ট থেকে না ভাবো, নর্মাল ভাবো, এই আধানটার দরুন এই ক্ষেত্রটা তৈরি, সুতরাং এই আধান থেকে এ বিন্দুর দূরত্ব কম, বি বিন্দুর দূরত্ব বেশি, তো অবভিয়াসলি ই এ উইল বি গ্রেটার দেন ই বি। এই ক্ষেত্রেও তাই, তুমি যে কোনো জায়গায় ধরো এইখানে একটা বিন্দু নাও এ, এইখানে একটা বিন্দু নাও বি, অবভিয়াসলি এ বিন্দুর প্রাবল্য বেশি। তো এবার একটা বলরেখা দিয়ে একটু চিন্তা করে দেখো বিষয়টা কীরকম। তুমি যদি একটা এরিয়া নাও, এ বিন্দুকে ঘিরে একটা ছোট্ট এরিয়া নিলা, বি বিন্দুকে ঘিরেও পারপেন্ডিকুলারলি একটা ছোট্ট এরিয়া নিলা, মানে সেম এরিয়া। এবার দেখো এর মধ্যে দিয়ে যতগুলো বলরেখা অতিক্রম করছে, এর মধ্যে দিয়ে কিন্তু তার থেকে কম সংখ্যক বলরেখা অতিক্রম করবে, ঠিক কি না? বোঝাতে পারলাম কি বিষয়টা? বা এইখানেও তুমি যদি এ বিন্দুতে একটা এরিয়া নাও, বি বিন্দুতে একটা এরিয়া নাও, একই এরিয়া, তাহলে দেখবা যে এ বিন্দুর ভেতর দিয়ে, ওই এরিয়াটার ভেতর দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কিন্তু বেশি। পরিষ্কার? তাহলে এখান থেকে বোঝা যায় একটা জিনিস, সেটা আমরা দেখলাম কি, যে দুই ক্ষেত্রেই এ বিন্দুর প্রাবল্য বেশি, এবং দুই ক্ষেত্রেই এ বিন্দুর চতুর্দিকস্থ যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাও বেশি। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বলরেখা
তড়িৎ ক্ষেত্রের যে অঞ্চলে যত ঘন সন্নিবিষ্ট সেই অঞ্চলটা তত স্ট্রং, অর্থাৎ সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি। যেখানে বলরেখাগুলো ফাঁকা ফাঁকা সেই জায়গায় বা ওদের পারস্পরিক দূরত্ব বেশি সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র দুর্বল। সোজা কথায় এটা আমি বোঝাতে পারলাম বিষয়টা। অর্থাৎ তোমার যদি কোনো একটা অঞ্চলে এরকম তড়িৎ বলরেখা থাকে, ধরো এরকম তড়িৎ বলরেখা আছে, তোমাকে বলে দিল যে এখানে আমি দুই একটা বিন্দু নিলাম, ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ধরো ই এ, ই বি, ই সি, এরা হচ্ছে এই তিন বিন্দুর প্রাবল্য। তোমাকে বলো তো যে এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা দেখে কিন্তু বলে দিতে পারবো এ বি সি বিন্দুর পজিশন দেখে, এবং ওই অবস্থানগুলোতে বলরেখা কিভাবে মানে আছে সেটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো। যেমন এ আর বি এই অঞ্চলে কিন্তু বলরেখার বিন্যাস একই রকম, অর্থাৎ এদের যে স্পেসিং সেটা একই রকম। স্পেসিং মানে দূরত্ব, বলরেখাগুলোর পারস্পরিক দূরত্ব সেটা একই রকম। সো ই এ উইল বি ই বি। বাট সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে বলরেখাগুলো কিন্তু অনেক ঘন এ আর বির তুলনায়, সুতরাং সি বিন্দুতে কিন্তু প্রাবল্য বেশি হবে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চেয়েছি? বলরেখা যেখানে, সোজা কথায় বলরেখা যেখানে যত ঘন সেখানে তড়িৎক্ষেত্র তত স্ট্রং। ওকে, তো এখান থেকেই আরেকটা জিনিস বলতে চাই আমি, সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউনিফর্ম ফিল্ড মানে কি? সুষম তড়িৎক্ষেত্র। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে যে ফিল্ডের প্রত্যেক বিন্দুতে প্রাবল্য সমান, প্রাবল্যের মানও সমান, প্রাবল্যের দিকও একই। তো সেই রকম তড়িৎক্ষেত্র বাস্তবে অস্তিত্ব খুব, বাস্তবে পাওয়া যায় খুব কম, কিন্তু আছে কাছাকাছি, সুষম তড়িৎক্ষেত্রের কাছাকাছি অন্তত আমরা পাই। সেটা আমরা পড়বো পরের চ্যাপ্টারে বা তারপরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারেও আমরা একটা টপিকের মধ্যে ডিসকাস করব সেটা। তো ইউনিফর্ম ফিল্ডকে যদি বলরেখার সাহায্যে দেখাতে হয় তাহলে আমরা কিভাবে দেখাবো? ইউনিফর্ম ফিল্ডকে দেখাতে হলে আমাদের দেখাতে হবে এই রকম বলরেখা, অর্থাৎ পরস্পর থেকে সমদূরবর্তী এই যে এই ডিস্ট্যান্সটা কিন্তু ইকুয়াল থাকতে হবে, বুঝতে পারছো? এবং অ্যারোটা সবগুলোতে একই দিকে। তাহলে এই বিন্দুতে প্রাবল্য বলো বা এই বিন্দুতে প্রাবল্য বলো বা এই বিন্দুতে বলো বা এই বিন্দুতে বলো, প্রত্যেক বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক একই, প্রাবল্যের মান একই, দিক এই দিকে। বোঝা যাচ্ছে? তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে আমরা বলরেখার সাহায্যে কিভাবে দেখাই? আমরা এইভাবে দেখাই, সমান্তরাল বলরেখা এবং পরস্পর থেকে সমদূরবর্তী। শুধু সমান্তরাল হলেও চলবে না, যদি এরকম হয়, ধরো এরকম আছে, তাহলে এটা কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র নয়। এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটার দিক একই প্রত্যেক বিন্দুতে, সেটা ওই দিকে, কিন্তু কোথাও স্ট্রং কোথাও উইক। যেমন এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের তুলনায় এই বিন্দুতে প্রাবল্য বেশি, এই বিন্দুতে আবার একটু কম, এই বিন্দুতে ওই রকমই, এই বিন্দুতে আরও কম। বোঝা গেল? তো মোটামুটিভাবে এই হচ্ছে বলরেখার ধর্ম। আমরা কি কি বললাম বলরেখার ধর্ম একটু সামারি করে দেই। বলরেখা সবসময় পজিটিভ আধান থেকে নির্গত হয়, নেগেটিভ আধানে ঢোকে। দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করে না তার কারণ বললাম। বলরেখাগুলি কোনো সময় ক্লোজড লুপ ফর্ম করে না, কারণ যেহেতু এরা যে আধান থেকে নির্গত হয় ওই আধানে কোনো দিনও এসে আবার ঢুকবে না বা ঢোকে না। আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে বলরেখাগুলো মানে একটা আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হবে বা কত সংখ্যক বলরেখা এসে ঢুকবে সেটা পুরোপুরি নির্ভর করে আধানটার মানের উপরে। আধানটার মানের সমানুপাতিক এটা। আধান যত স্ট্রং হবে, যত বড় আধান হবে, তত বেশি সংখ্যক বলরেখা নির্গত হবে বা ঢুকবে। তারপর যেটা বললাম সেটা হচ্ছে বলরেখা, তড়িৎ ক্ষেত্রের যে অঞ্চলে বলরেখা যত ঘন সন্নিবিষ্ট সেই অঞ্চলটা তত স্ট্রং, সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি। তারপরে লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে ইউনিফর্ম ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখা কীরকম হয় এটা। ওকে, সো এই ছিল বলরেখা এবং বলরেখার ধর্ম। তোমরা দেখবে বইতে বিভিন্ন রকম তড়িৎ ক্ষেত্রের বলরেখার ছবি আঁকা আছে, অর্থাৎ পাশাপাশি দুটো আধান থাকলে কীরকম হয়, দুটো পজিটিভ আধান থাকলে, দুটো নেগেটিভ আধান থাকলে, একটা পজিটিভ একটা নেগেটিভ আধান থাকলে কীরকম হবে, যদি তারা ইকুয়াল ম্যাগনিচিউডের আধান হয়, মানে তারা যদি আধানের মান দুটো যদি সমান হয় তাহলে কী হবে, অসমান হলে কী হবে। তো বিভিন্ন রকম ছবি, বলরেখার ছবি কিন্তু বইতে আঁকা আছে। ওই ছবিগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। ওকে, আমি এখানে সিম্পলেস্ট যেগুলো সেগুলো এঁকেছি, হ্যাঁ, সিঙ্গেল আধানের জন্য এঁকেছি।
তো এখানে যদি কম্বাইন্ড ফিল্ড হয়, দুটো আধানের ফিল্ড অন্তত পক্ষে, তো সেই ক্ষেত্রে কীরকম বলরেখা হয় বইতে ছবিগুলো আঁকা আছে, তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। ওকে ওকে, এবার আমরা মুভ করব নেক্সট টপিকে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, যেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ইটস ফিল্ড। ইলেকট্রিক ডাইপোল, এটা মোটামুটি একটা বড় টপিক। এখানে অনেকগুলো থিওরি আমরা করব, অনেকগুলো ক্যালকুলেশনস আমরা করব। আমরা প্রথমে ডাইপোল কি সেটা জানবো, ডাইপোল মোমেন্ট কি সেটা জানবো, তারপরে ডাইপোলের ফিল্ড বের করব বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ 3টা ক্ষেত্রে করব আমরা। তারপরে ডাইপোলকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা যায় তাহলে কি হয় সেটা পড়ব। তো আরও একটা থিওরি আছে ডাইপোলে, সেটা পরের চ্যাপ্টারে পড়ব। তো মোটামুটি এখানে বলতে পারো আমরা ডাইপোল সম্পর্কে 4টা থিওরি ডাইপোলের আমরা কিন্তু করতে যাচ্ছি। ওকে, চলো শুরু করি। হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল? ইলেকট্রিক ডাইপোল হচ্ছে দুটো চার্জের একটা সিস্টেম বলতে পারো। সাপোজ একটা চার্জ হচ্ছে এটা প্লাস চার্জ, আরেকটা চার্জ হচ্ছে এটা মাইনাস চার্জ, অ্যান্ড বোথ আর কিউ, অর্থাৎ চার্জের ভ্যালুটা সেম, এবং এদের যে ডিস্ট্যান্স, এর ডিস্ট্যান্সকে তুমি ডি লেখো বা এল লেখো। ইফ দিস ডিস্ট্যান্স ইজ স্মল, কত স্মল? অ্যাটমিক লেভেলের স্মল, অ্যাংস্ট্রম রেঞ্জের ডিস্ট্যান্স, ন্যানোমিটার রেঞ্জের ডিস্ট্যান্স, বুঝতে পারছো? তো যদি এই রকম রেঞ্জের ডিস্ট্যান্স হয় দুটো চার্জের মধ্যে, হুইচ আর সেম ইন ম্যাগনিচিউড বাট অপোজিট ইন নেচার, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ কিন্তু ম্যাগনিচিউডটা সেম, তারা যদি পরস্পর থেকে খুব ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, আমি যেরকম বললাম ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম রেঞ্জের যদি ডিস্ট্যান্স হয় ওদের মধ্যে, তাহলে এই সংস্থাটাকে বলে ইলেকট্রিক ডাইপোল। ডাই মিন্স টু, পোল মানে মেরু, এই যে দুটো মেরু, পজিটিভ এবং নেগেটিভ। ওকে, বাস্তবে ডাইপোল কোথায় দেখা যায়? বিভিন্ন অণু ডাইপোল, যেমন HCl একটা ডাইপোল, H2O একটা ডাইপোল, তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ে থাকবে। HCl অণু, হাইড্রোজেন আর ক্লোরিন, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, এটার আধান হচ্ছে প্লাস ই, ইলেকট্রনিক আধান, এটাও ইলেকট্রনিক আধান, এটা হচ্ছে মাইনাস ই, এবং এদের মাঝখানের যে ডিস্ট্যান্স মানে এক্ষেত্রে যেটা, সেটা হবে বন্ড লেন্থ। তো এটা ওই রকম রেঞ্জেই হয়, ন্যানোমিটার অ্যাংস্ট্রম রেঞ্জে, তোমরা জানবে ভালো কত এই রেঞ্জে হয়। তো এটা একটা প্র্যাকটিক্যাল ডাইপোলের এক্সাম্পল। ওকে, তো ডাইপোল খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এই কারণ আণবিক লেভেলে, অর্থাৎ পদার্থের অণুর মধ্যে কিন্তু এই ডাইপোলের অস্তিত্ব আছে, পরিষ্কার? সুতরাং এর যে প্রপার্টি, এর যে ফিল্ড, এর ডাইপোল মোমেন্ট, এর এনার্জি, এগুলো আমাদের কিন্তু প্রয়োজন পড়ে, কেমিস্ট্রিতেও প্রয়োজন পড়বে। অ্যাটমিক লেভেলের, সাব অ্যাটমিক লেভেলের ফিজিক্স যখন আমরা পড়ব বিভিন্ন জায়গায় হায়ার স্টাডিসে, তখন কিন্তু ইভেন তোমার এই ক্লাসেও হয়তো কিছু কিছু জায়গায় লাগতে পারে, তখন কিন্তু এই ডাইপোলের প্রপার্টি যদি তুমি না বুঝতে পারো তাহলে ওই সব জায়গায় কিন্তু অসুবিধা হবে। সেই জন্য আমি বলছি যে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক ফিজিক্সের জন্য, ডাইপোলের টপিকটা। ওকে ওকে, এবার আমরা ডাইপোলের একটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বলে বাংলায়, হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো দেখো ডাইপোল মোমেন্টের ডেফিনিশন কি। ডাইপোল মোমেন্টকে আমরা লিখি পি অ্যান্ড ইটস এ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এল, হোয়ার এল ইজ অলসো কনসিডার্ড এ ভেক্টর। তো কি ডাইপোল মোমেন্ট কাকে বলে? এটা হচ্ছে আধান, ডাইপোলের আধান এবং দূরত্বের গুণফল। সিম্পল। আমি ভেক্টর কোন দিকে সেটা পরে বলছি। তাহলে এটার একক কী হবে বলে দাও, এইখানেই বলে দিই পাশেই, ইউনিট কুলম মিটার, ইজন্ট ইট? ওকে, এবার বলি এই ভেক্টরটা কোন দিকে। এই ডাইপোল মোমেন্ট ভেক্টরটা হচ্ছে অলওয়েজ মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। যেমন এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ভেক্টরটা এই দিকে, এই ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট ভেক্টরটা এই দিকে, বুঝতে পারছো? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে ডাইপোল মোমেন্ট ভেক্টর। এরপরে তোমরা আরেকটা জায়গায় ডাইপোল পড়বে, ম্যাগনেটিক ডাইপোল। এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রেও সেম, ওখানে ডাইপোল মোমেন্ট ভেক্টরটা হয় ফ্রম সাউথ পোল টু নর্থ পোল, পরিষ্কার? আরেকটা কথা এখানে বলে দিই, তোমরা যদি এই ডাইপোলের জায়গাটা এইখানটায় ভালো করে পড়ো, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সে, তাহলে ম্যাগনেটিজম পড়ার সময় তোমাদের সুবিধা হবে। কারণ সেম থিওরি ম্যাগনেটিক ডাইপোলের জন্যও আছে, সেম থিওরি, সেম কনসেপ্ট,
সেম টাইপের ক্যালকুলেশন। ওকে, সো এইখানে যদি ভালো করে পড়ে নাও, এখানে আর করতেই হবে না, শুধু কোয়ান্টিটিগুলোর সিম্বল চেঞ্জ হবে, বাট দ্য হোল থিং ইজ সেম। পরিষ্কার? ওকে, তো ডাইপোল মোমেন্ট ভেক্টর বুঝলে এবার আমরা চলে যাই ডাইপোলের ফিল্ড বের করব আমরা। চলো, সো ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, ফিল্ড ডিউ টু ডাইপোল। নাম্বার 1, অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট, অর্থাৎ অক্ষের উপর। সাপোজ এটা একটা ডাইপোল -q + q সেপারেটেড বাই এ ডিস্ট্যান্স 2l। 2lটা আমি ইচ্ছা করে নিলাম বিকজ আমার ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। এটা ধরো ডাইপোলের মিড পয়েন্ট ও, এইটা ওর অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসের উপরে ধরো এটা একটা পয়েন্ট পি। সাপোজ দিস পয়েন্ট ইজ অ্যাট এ ডিস্ট্যান্স r ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডাইপোল। তোমাকে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হিসাব করতে হবে। এটা একটা অ্যাক্সিয়াল পয়েন্ট, তো ই অ্যাট অ্যাক্সিস তোমাকে বের করতে বলেছে। পরিষ্কার? চলো, তো আমরা এখানে কি করব, আমরা হিসাব করতে শিখেছি, সুপারপজিশন প্রিন্সিপাল জানি আমরা, তো সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে আমরা কিন্তু করতে পারবো। এখানে দুটো ফিল্ড আসবে, একটা হচ্ছে এই আধানটার জন্য, আরেকটা এই আধানটার জন্য। দুটো ফিল্ড বের করে তাদের ডিরেকশন দেখে তাদেরকে অ্যাড করতে হবে ভেক্টরিয়ালি। চলো, তো বের করি। প্রথমে এইটার জন্য ফিল্ড বের করি। দেখো এটার জন্য ফিল্ড কোন দিকে হবে, এটা একটা মাইনাস চার্জ, তো মাইনাস চার্জের জন্য এই পয়েন্টের ফিল্ড হবে এই দিকে। মাইনাস চার্জ, এখানে ফিল্ড বের করতে গেলে একটা পজিটিভ চার্জকে ইমাজিন করো, পজিটিভ চার্জ কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, এই দিকে অ্যাট্রাক্টেড হবে। মাইনাস চার্জের জন্য ফিল্ড কোন দিকে হয়, ইনওয়ার্ড। সো দিস ইজ E1। তারপর এটার জন্য ফিল্ড বের করো, এটার জন্য ফিল্ড অ্যাওয়ে হবে E2, কারণ এটা পজিটিভ চার্জ। এবার এই দুটো বের করে নিয়ে তারপর লব্ধি করবো। চলো আগে বের করি, তাহলে E1 কত হবে, 1/, আমি এসআইতে শূন্য মাধ্যমের জন্য করব, 1/4πε0 ইন্টু কিউ বাই, এই ডিস্টেন্সটা লাগবে আমার, এই ডিস্টেন্সটা কত, r + l হোল স্কোয়ার। ওকে, অ্যালং কোন দিকে, নাম দিয়ে দাও এই পয়েন্টগুলোর, এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে অ্যালং এপি, সরি এপি নয়, অ্যালং পিএ এই দিকে। সিমিলারলি E2 বের করো, 1/4πε0 কিউ বাই, এবার আমার এই ডিস্টেন্সটা লাগবে, হুইচ ইজ r - l হোল স্কোয়ার, অ্যালং, এটা হবে অ্যালং বিপি, অ্যাওয়ে ওই দিকে। এবার দেখো এই দুটো যে প্রাবল্য বের করলাম, এরা এক লাইনে ক্রিয়া করছে, একটা এইদিকে একটা ওইদিকে। তো এক লাইনে প্রাবল্য হলে বা এক লাইনে ভেক্টর থাকলে পরে যোগ করা সোজা। যদি তারা সেম ডিরেকশানে হয় তাহলে সরাসরি অ্যাড করে দিলেই হয়ে যায়, আর যদি অপোজিট হয় তাহলে বড়টার থেকে ছোটোটা সাবট্রাক্ট করে দিলে হয়ে যায়। তো এই ক্ষেত্রে কী করতে হবে, দেয়ারফর রেজাল্টেন্ট ফিল্ড অ্যাট পি উইল বি, দেখো এদের মধ্যে কোনটা বড়, অবভিয়াসলি E2 বড়, সো E2 - E1 অ্যান্ড দ্য ডিরেকশন উইল বি অ্যালং বিপি। সাবট্রাক্ট করে দাও, q/4πε0 কমন নিয়ে নাও, 1/r - l হোল স্কোয়ার মাইনাস 1/r + l হোল স্কোয়ার। আশা করি বোঝা যাচ্ছে। এবার এলসিএম করো, q/4πε0 ইন্টু r স্কোয়ার মাইনাস l স্কোয়ার, এখানে r + l হোল স্কোয়ার মাইনাস r - l হোল স্কোয়ার ইকুয়াল টু q/4πε0। এটাকে ফর্মুলাতে তুমি যদি লেখো তাহলে এটা হবে 4rl ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার, এখানে একটা হোল স্কোয়ার হবে, দিতে ভুলে গেছিলাম, আর এটার সাথে অ্যালং বিপিটা কন্টিনিউ চলবে। এবার এটাকে এইভাবে লেখো, 1/4πε0 ইন্টু 2ql ইন্টু 2r ডিভাইডেড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার হোল স্কোয়ার। এইভাবে লিখলাম কেন, কারণ 2ql
আমরা জানি 2QL হচ্ছে ডাইপোল মোমেন্ট, QL মানে ডাইপোল মোমেন্ট, এই ক্ষেত্রে আমরা লেন্থটা 2L ধরেছিলাম। সো দিস ইজ ডাইপোল মোমেন্ট P, তাহলে এটা হবে 2PR ডিভাইডেড বাই R স্কোয়ার মাইনাস L স্কোয়ার হোল স্কোয়ার। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর electric field intensity at any axial point of a dipole. Okay, this is the exact expression. এবার এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন নিতে পারি এর মধ্যে ফর অ্যাকচুয়াল ডাইপোল। অ্যাকচুয়ালি এই এল লেন্থটা বা 2L লেন্থটা ভেরি স্মল, আমরা একটু আগে ডিফাইন করেছি যখন ডাইপোলকে তখন বলেছি। সো আমরা এলকে কিন্তু নেগলেক্ট করতে পারি, তাহলে এই ফর্মুলাটা রিডিউস হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো সেটা কি হবে দেখো। ওকে, তো আমরা যদি ফর অ্যাকচুয়াল ডাইপোল ফর্মুলাটা লিখি, ফর অ্যাকচুয়াল ডাইপোল আমরা কি করতে পারি, এল ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, এই অ্যাপ্রক্সিমেশনটা নিতে পারি। ফলে দ্য ফর্মুলা উইল বি ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2p/r³। কেন 2p/r³ হলো, এখানে উপরে ছিল 2pr, নিচে ছিল r স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তো এল স্কোয়ারকে নেগলেক্ট করে দাও, নিচে r⁴ হবে, উপরে r ক্যান্সেল করো, তাহলে 2p/r³। সো দিস ইজ দ্য ফর্মুলা, রিডিউসড ফর্মুলা বলতে পারো। ওকে, এবার এই ফর্মুলাটাকে আমি ভেক্টরিয়ালি লিখতে চাই। ইন ভেক্টর ফর্ম ভেক্টর ই উইল বি 1/4πε0, এই পাশে ভেক্টরকে p/r³। এবার একটু দেখে নাও যে সত্যি ভেক্টরিয়ালি লেখা এটা ঠিক হলো কিনা, অর্থাৎ ই এর ডিরেকশন কি পি এর ডিরেকশন এর দিকে, পি আর ই কি একই ডিরেকশানে। যদি তাই হয় তাহলে ফর্মুলা ঠিক আছে, আর তা না হলে কিছু মডিফিকেশন করতে হতে পারে। ওকে, তো সেটা আমরা দেখতে পারি। কিভাবে দেখতে পারি একটু দেখো, ছবিটার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। এই যে এই তো ছিল ছবিটা, এবার দেখো একটু কোন দিকে হবে বলো। এই যে E1, এই যে E2, E1 ইজ স্মলার, E2 ইজ গ্রেটার, এবং লব্ধি প্রাবল্যটা কোন দিকে আসছে, E2-র দিকে। আর আমাদের ডাইপোল মোমেন্ট ভেক্টর কোন দিকে হয়, ডাইপোল মোমেন্ট ভেক্টর মাইনাস থেকে প্লাসের দিকে হয় বলেছি আমি। তার মানে ডাইপোল মোমেন্ট ভেক্টর এই দিকে, ডাইপোল মোমেন্ট ভেক্টরের দিকেই লব্ধি প্রাবল্যের দিক। দেয়ারফোর আওয়ার ইকুয়েশন ইজ কারেক্ট। আমরা যে ইকুয়েশনটা লিখলাম ভেক্টর ফর্মে, এই ইকুয়েশনটা কিন্তু তার মানে আমাদের কারেক্ট ইকুয়েশন আছে। কোনো অসুবিধা? ওকে, এবার আমরা চলে যাব যে পয়েন্টটা যদি অ্যাক্সিসে না থেকে ইকুয়েটোরিয়াল লাইনের উপরে থাকে তাহলে কত হবে। কেস নাম্বার 2, অ্যাট ইকুয়েটোরিয়াল পয়েন্ট। তার মানে কি, কোথায় থাকবে পয়েন্টটা এবার ডাইপোলের রেসপেক্টে। এই ধরো ডাইপোলটা, এই হচ্ছে -q, এই হচ্ছে +q। এবার এই পয়েন্টটা থাকবে এই যে ওর ইকুয়েটোরিয়াল লাইন, ইকুয়েটোরিয়াল লাইন মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো তার উপরে ধরো এইটা হচ্ছে তোমার পয়েন্টটা, পি পয়েন্ট। এই পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সো আগের মতোই এই টোটাল লেন্থটা ডাইপোলের 2L ধরে নিয়েছি। দিস ইজ দ্য মিড পয়েন্ট, দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি, আর এই ডিস্টেন্সটা আর। মিড পয়েন্ট থেকে অবজারভেশন পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। তো চলো, এই ক্ষেত্রে তোমাকে বের করতে গেলে ওই একই সিস্টেম, একই সুপারপোজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। দেখো, তার জন্য এই ডিস্টেন্স দুটো তোমার লাগবে, এই ডিস্টেন্সটা লাগবে, আর এই ডিস্টেন্সটাও কিন্তু তোমার লাগবে। প্রথমে এটার জন্য যেটা ফিল্ড হবে -q এর জন্য, সেটা এই দিকে হবে E1, আর এটার জন্য যেটা হবে সেটা অ্যাওয়ে হবে, অ্যাওয়ে মানে এই দিক বরাবর হবে E2। তো E1 E2 লেখো। E1 কত হবে বলে দাও, 1/4πε0 ইন্টু কিউ বাই, আচ্ছা এই ডিস্টেন্সটা কত, এইটা বা এটা একই ডিস্টেন্স, দেখো এটা এল, এটা এল, তাহলে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে √r² + l², এটাও সেম। সো ইট উইল বি r² + l², রুট ছিল তার স্কোয়ারও হবে, সুতরাং রুটটা উঠে যাবে। ওকে, অ্যালং PA, এই যে এই দিকে। সিমিলারলি তুমি এবার E2 বের করো, 1/4πε0,
ইন্টু কিউ বাই, এটাও সেম হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, শুধু ডিরেকশানটা আলাদা হবে, ইট উইল বি অ্যালং বিপি, ওই দিকে, কারণ এটা পজিটিভ চার্জ, অ্যাওয়ে, নেগেটিভ চার্জ ইনওয়ার্ড। ওকে, এবার এই দুটোর রেজাল্টেন্ট বের করতে হবে। তো আগের ক্ষেত্রে সুবিধা ছিল দুটো একই লাইনে ছিল, কিন্তু এরা একই লাইনে না, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে। তারপর আমরা ভেক্টরের যে যোগের সূত্র রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা করলে বের করতে পারবো। তা না করে আমি আরেকটা বুদ্ধি করতে পারি, আমরা এখানে বিভাজন পদ্ধতিতে বা রেজলিউশন মেথডে করতে পারি, তাতে সুবিধা হবে। দেখো, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, সো দিস উইল অলসো বি থিটা, বিকজ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমান্তরাল এখানে লাইন টানি, তাহলে দেখো এটাও থিটা, ঠিক কি না? একান্তর কোণ, এটা অনুরূপ কোণ বলে উপরেরটাও থিটা। বুঝতে পারছো? আমরা এটাকে থিটা ধরলাম, এটা থিটা মানে এটাও থিটা, এটা থিটা মানে এটা থিটা অনুরূপ কোণ, আর এটা থিটা মানে এটা থিটা একান্তর কোণ। চলো এবার আমরা E1 E2কে রিজলভ করব, বিভাজন করব। একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। তো E1কে রিজলভ করলে এই বরাবর একটা উপাংশ পাবো, এই বরাবর পাবো, এই বরাবর পাবো হচ্ছে E1 cos থিটা, আর এই বরাবর পাবো হচ্ছে E1 sin থিটা। সিমিলার E2কে করলে এই দিকে একটা পাবো E2 cos থিটা, আর ওপরের দিকে পাবো E2 sin থিটা। এবার E1 আর E2র মান তো সমান, দেখো সেম, কিন্তু E1 sin থিটা আর E2 sin থিটা বিপরীতমুখী, সুতরাং এরা সমান এবং বিপরীতমুখী ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লব্ধি প্রাবল্য কত? এই দুটোর যোগফল। কোন দিকে? এই যে অ্যাক্সিসের প্যারালাল। পরিষ্কার? দেয়ারফোর পি বিন্দুতে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড E1 প্লাস E2 ইন্টু cos থিটা, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এগেন E1 E2 ইজ অলসো সেম, সো এটাকে লেখো 2E1 cos থিটা। তাহলে এটা হলো 2 ইন্টু 1/4π ইন্টু কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কস থিটার ভ্যালু ট্রাইঙ্গেল থেকে পুট করো, বেস বাই হাইপোটেনিয়াস, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো দেখো 2QL আইডেন্টিফাই করতে পারছো। 2QL কি? 2QL হচ্ছে পি, আর নিচে হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বোঝা যাচ্ছে? ডিরেকশন অ্যাক্সিস বরাবর, কিন্তু কোন দিকে একটু এখানে দেখেই রাখো ভালো করে, ডাইপোল মোমেন্ট ভেক্টরের উল্টা দিকে। ডাইপোল মোমেন্ট কিন্তু এ থেকে বি এর দিকে, -2 প্লাস, তো এটা উল্টো দিকে আসছে। যখন ভেক্টরিয়ালি লিখবো খেয়াল রাখবো এটা। এবার দেখো ফর, এটা তো হয়ে গেল। এবার দেখো ফর অ্যাকচুয়াল ডাইপোল কি হবে? L is very very less than R, therefore E will be 1/4π0 ইন্টু P/R কিউব। এবার একটু মনে করো যে আগের ফর্মুলাটা কী ছিল, এই যে এখানেই আছে, কী ছিল এটা? 2P/R কিউব। এটা কি আসলো? P/R কিউব। সো ইউ ক্যান কনক্লুড দ্যাট E at axis is equal to twice of E at equator। বলতে পারো একই ডিস্টেন্সে অবশ্যই হতে হবে, অর্থাৎ অক্ষের উপরে আর দূরত্বে প্রাবল্য, অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে প্রাবল্যের দ্বিগুণ। ওকে, আচ্ছা এবার এটাকে ভেক্টর ফর্মে লিখি। লাস্ট E ইকুয়াল টু, দেখো কি করতে হবে, 1/4π0। কোন দিকে আমাদের প্রাবল্য? আমাদের প্রাবল্য হচ্ছে ডাইপোল মোমেন্ট ভেক্টরের উল্টো দিকে। সো এখানে একটা মাইনাস দিলেই আর এটার উপরে অ্যারো দিয়ে দিই, মিলে গেল। ডাইপোল মোমেন্ট ভেক্টর তার নেগেটিভ দিকে, ডাইপোল মোমেন্ট ওই দিকে, তার উল্টো দিকে হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের দিক। আশা করি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? ওকে, তো এই হচ্ছে আমাদের ডাইপোলের ফিল্ড বের করলাম আমরা দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টে আর একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল পয়েন্টে। আরও একটা বাকি আছে, এবার বের করব যেটা, সেটা হচ্ছে জেনারেল একটা পয়েন্টে, অ্যাট এনি পয়েন্ট। ওকে, যেখানে কিনা আমরা এই দুটো ফর্মুলাকে, এই যে ফর্মুলা দুটো শিখলাম আমরা, এই যে 2P/R কিউব অ্যান্ড P/R কিউব, এই ফর্মুলা দুটোকে আমরা অ্যাকচুয়ালি ওখানে ইউজ করব। ক্লিয়ার? ওকে।
ওকে, চলো। তো ডাইপোলের যেটা আমরা শেষ যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে আমরা আরেকটা জায়গায় ফিল্ডের হিসাব করব, সেটা হচ্ছে অ্যাট এনি পয়েন্ট। এর আগে যে দুটো করলাম, একটা ছিল অ্যাক্সিয়াল পয়েন্ট এইখানটায়, আরেকটা ছিল ইকুয়েটোরিয়াল পয়েন্ট এইখানটায়। এবার যে পয়েন্টটা নিয়েছি দেখো একটু পয়েন্টার পজিশনটা, এই যে ডাইপোলটা আগের মতোই আছে, ওই ডাইপোলটাই। এবার পয়েন্টটা না অ্যাক্সিসের উপরে না ইকুয়েটোরিয়াল লাইনের উপরে, এটা একটা আরবিট্রারি পজিশন, জেনারেল বলতে পারো, একটা যে কোনো পজিশন। ওকে, তো এই পজিশনটার হচ্ছে মানে স্পেসিফিকেশন হচ্ছে যে এই আর যে লাইন, এই লাইনটা ডাইপোল অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, আর ডিস্টেন্সটা তো আরই আছে আগের মতোই। ওকে, এটা ডাইপোল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বললে একটু ভুল বলা হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্ট ভেক্টর, যেটা সেই ভেক্টরের যে ডিরেকশন, এটা এই ক্ষেত্রে যেটা এই দিকে, তার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, এবার এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। চলো, তো এক্ষেত্রে আমরা যেটা করব, এর যেটা ডাইপোল মোমেন্ট ভেক্টর পি ইকুয়াল টু কি, কিউ ইন্টু 2L। তো ডাইপোল মোমেন্ট ভেক্টর যেটা, সেটা তো এই দিকে। আমি ডাইপোল মোমেন্ট ভেক্টরটাকে এখানে দেখাচ্ছি, দেখো। ধরো আমি এখানে একটা ভেক্টর হিসেবে এঁকে দেখাই, এটা ধরো ডাইপোল মোমেন্ট ভেক্টরটা। হ্যাঁ, এবার আমরা কি করব, আমরা এই ডাইপোল মোমেন্ট ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে এই দিক বরাবর, এইটা একটা উপাংশ, যেটা হবে, এটা এই ডাইপোল মোমেন্টটা হচ্ছে পি ডাইপোল মোমেন্ট, তাহলে এই ভেক্টরটা এর মান হবে পি কস থিটা। আরেকটা হচ্ছে এই দিক বরাবর, এর সাথে লম্ব, এই যে, মানে আমি একটা ডাইপোল তো আমি ভাবলাম এটা দুটো ডাইপোলের লব্ধি এটা। তো সেই দুটো ডাইপোল কে কে, একটা এটা আরেকটা এটা, পি সাইন থিটা। বোঝা যাচ্ছে কথাটা? আমার কাছে এই ডাইপোলটা আছে, যার ডাইপোল মোমেন্ট ভেক্টর এইটা। এবার আমি ভাবলাম যে আমি কি করলাম, এই ডাইপোল মোমেন্টটাকে বা এই ডাইপোলটাকে আমি দুটো ডাইপোলের সমষ্টি ভাবলাম, যেটা একটা এটা একটা। পিকে আমি দুটো উপাংশে ভাগ করলাম, সোজা কথা, পি কস থিটা, পি সাইন থিটা। একটা হচ্ছে এই আর এর দিকে, আরেকটা হচ্ছে এর সাথে লম্ব দিকে। এই দুটার লব্ধি তো এটা। এবার এটাকে সরিয়ে দাও, মেইন যে ডাইপোলটা ওটাকে তাড়িয়ে দাও। তাহলে তোমার কাছে দুটো ডাইপোল আছে, যার একটার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি কস থিটা, আরেকটার হচ্ছে পি সাইন থিটা। এবার দেখো প্রবলেমটা অনেক ইজি হয়ে গেল। এবার এই পি পয়েন্টটা এই ডাইপোলের, মানে যার ডাইপোল মোমেন্ট পি কস থিটা, তার ক্ষেত্রে এটা অ্যাক্সিয়াল পয়েন্ট। আর এই ডাইপোলের যার ডাইপোল মোমেন্ট পি সাইন থিটা, তার ক্ষেত্রে এটা ইকুয়েটোরিয়াল পয়েন্ট। তো অ্যাক্সিয়াল পয়েন্টে আর ইকুয়েটোরিয়াল পয়েন্টে ফর্মুলা তো আমরা জানি, অ্যাপ্লাই করে দাও, তাহলেই হয়ে যাবে, দুটো ফিল্ড বেরিয়ে যাবে, তারপরে ওটার লব্ধি করবো। তো চলো এবার বের করি E1 কত হবে, বলে ফেলো। এটার জন্য বের করছি। সো অ্যাক্সিয়াল পয়েন্টের ফর্মুলা ইউজ করো, 1/4πε0 into 2p by r cube. So it will be 2p cos theta divided by r cube, কারণ পিটাই এখানে p cos theta, এই যে এটা। সিমিলারলি এটার দরুন যে এই বিন্দুতে প্রাবল্য, কারণ এটার ক্ষেত্রে কিন্তু এটা বা এটার জন্য এই পয়েন্টটা কিন্তু ইকুয়েটোরিয়াল পয়েন্ট। সো ইট উইল বি 1/4πε0 into p by r cube, বাট ইট উইল বি p sin theta। p এর জায়গায় হবে p sin theta। এবার দেখো এই দুটো প্রাবল্যের দিক কোন দিকে, এটাও আমরা জানি। অ্যাক্সিয়ালটা হচ্ছে ডাইপোল মোমেন্ট ভেক্টরের ডিরেকশনে হয়। সো E1 যেটা, এটা এইদিকে হবে, কারণ এটা অ্যাক্সিয়াল পয়েন্ট, এইটার ডাইপোল মোমেন্ট ভেক্টরের ডিরেকশনে হয়। আর E2 যেটা, সেটা ডাইপোল মোমেন্টের উল্টো দিকে হয়, একটু আগেই শিখলাম। এই যে ডাইপোল মোমেন্ট ভেক্টর, তার উল্টো দিকে, মানে এর প্যারালালি এই ডিরেকশনটা হবে, দিস ইজ E2। ওকে, তো চলো তাহলে লব্ধি কত হবে। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ তাহলে কত, বুঝতে পারছো? এই যে একটা এটা ডিরেকশন, আরেকটা এটা ডিরেকশন, তো এই দুটোর মধ্যবর্তী কোণ কত? আমরা তো এটাকে সমকৌণিক উপাংশে বিভাজন করেছিলাম, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টের বিভাজন করেছিলাম, কারণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল। সো এদেরও মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো তোমার লব্ধি প্রাবল্য কত হবে? ই উইল বি √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। তো করে দাও, কত হবে? 1/4πε0 into 2p cos theta by r cube whole square plus 1/4πε0 into
p/r³ তার হোল স্কোয়ার। আচ্ছা চলো বাইরে নিয়ে আসো, যার যার বাইরে নিয়ে যেগুলোকে নিয়ে আসা সম্ভব। 1/4πε0 p/r³ বাইরে চলে আসবে, ভেতরে থাকবে 4cos² প্লাস 1 মিনিট, এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে, এখানে একটা সাইন থিটা হবে, ইজন্ট ইট? এখানে একটা সাইন থিটা হবে। আচ্ছা ওকে, তো সাইন স্কোয়ার থিটা। এবার এটাকে তুমি এইভাবেও লিখতে পারো 1/4πε0 p/r³। সাইন স্কোয়ার থিটাকে যদি 1 - cos² থিটা লেখো তাহলে ইট উইল বি 3cos² প্লাস 1। ওকে, সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফিল্ড অ্যাট পয়েন্ট পি। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। যে কোনো পয়েন্টে আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু ফিল্ড বের করতে পারবো। ওকে, এখন এই ফিল্ডটা ডিরেকশন কোন দিকে, এটা হচ্ছে তুমি সামান্তরিক সূত্র দিয়ে বের করেছো। এই যে তোমার ফিল্ডের ডিরেকশন, এইটা হচ্ছে তোমার ই ভেক্টর। তো তোমাকে আইদার E1 অথবা E2-র সাথে তোমার অ্যাঙ্গেল বলতে হবে, নাহলে তো ডিরেকশনের ইনফরমেশান দেওয়াটা কমপ্লিট হলো না। তাহলে tan phi ডিরেকশনের ইনফরমেশান আমরা কিভাবে দিই? বাই দ্য অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা বলে দেবো, নাহলে এই অ্যাঙ্গেলটাও বলতে পারো। যে কোনো একটা ডিরেকশন নন ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল বলতে হয়। তো নন ডিরেকশন আমার এইটা আর এটা, তো এই দুটার সাথে যে কোনো একটার সাথে বলে দাও। এটার সাথে বলছি, তো tan phi উইল বি E2/E1। যেহেতু আমি E1 এর সাথে অ্যাঙ্গেল বের করলাম, সো ইট উইল বি E2/E1 হুইচ ইজ E2 কত ছিল আমাদের? এইটা। তার মানে একবারে ভাবি সাইন থিটা বাই 2cos থিটা, তার মানে হাফ tan থিটা, isn't it? Okay, so phi is equal to tan inverse half tan theta. This is the direction of the field intensity vector. আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে ফর্মুলাটা, এটা যে জেনারেল ফর্মুলা, তার প্রমাণ কি? দেখো এটা থেকে তুমি অ্যাক্সিয়ালও বের করতে পারবা, এটা থেকে ইকুয়েটোরিয়ালেও বের করতে পারবা, ইকুয়েটোরিয়াল পয়েন্টেও বের করতে পারবা ইন্টেন্সিটি, অ্যাক্সিয়ালও। আর এটা বলার অপেক্ষা রাখে না, কারণ ওই দুটো ফর্মুলা দিয়েই তো আমরা এটা তৈরি করেছি, তো অবভিয়াসলি হতেই হবে। দেখো অ্যাক্সিয়াল পয়েন্টের ক্ষেত্রে আমি এটা মুখে মুখে বলি, একটু খেয়াল করো। অ্যাক্সিয়াল পয়েন্টের ক্ষেত্রে কী হবে? এই থিটার ভ্যালুটা 0 হয়ে যাবে। তো থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটা হয়ে যাবে 3 + 1 4, তার মানে 2p/r³। অ্যাক্সিয়ালের ফর্মুলা চলে আসলো। আর যদি ইকুয়েটোরিয়াল পয়েন্টে যাও, মানে এই লাইনের উপরে যে পয়েন্ট, ওখানে থিটার ভ্যালুটা হয়ে যাবে 90 ডিগ্রি, সো দিস পার্ট উইল বি 0, সো ইট উইল বি p/r³। ওকে, তাহলে এটাকে তুমি জেনারেল ফর্মুলা হিসাবেও কিন্তু মনে রাখতে পারো। ওকে, তো এই ছিল ডাইপোলের ফিল্ড। আমরা তিনটা জায়গায় ফিল্ড বের করলাম, অ্যাক্সিয়াল পয়েন্টে, ইকুয়েটোরিয়াল পয়েন্টে আর এনি পয়েন্টে। তো এবার ডাইপোলের যে লাস্ট থিওরিটা আছে, লাস্ট যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে ডাইপোলকে যদি একটা আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে পরে কি হয়। ওকে, তো চলো সেটা পড়ি। এটাই হবে আজকের লাস্ট টপিক সম্ভবত। ওকে, তো এখন আমরা যেটা ডিসকাস করব, যেরকম আমি বললাম যে একটা ডাইপোলকে আমি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, তো তার উপরে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে টর্ক ক্রিয়া করবে। তো সেটাই আমরা হিসাব করব যে কত টর্ক ক্রিয়া করবে। তাহলে টপিক হচ্ছে ডাইপোল ইন এ ইউনিফর্ম, সংক্ষেপে লিখছি ইলেকট্রিক ফিল্ড, আমি শুধু ফিল্ড লিখলাম। দেখো তুমি এইভাবেও লিখতে পারো, টর্ক অন এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ফিল্ড। সাপোজ এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের কথা আমি একটু আগেই বলেছি, কীরকম হয় তার ফিল্ড লাইনগুলো, প্যারালাল লাইনস হয়, ইকুইডিস্ট্যান্ট ফ্রম ইচ আদার। তো এটা একটা ফিল্ড আছে, ধরো এর ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এখানে ই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এবার এখানে একটা ডাইপোল এইভাবে রাখা আছে, ধরো দিস ইজ দ্য ডাইপোল, এটা হচ্ছে ডাইপোলটা, এই হচ্ছে তোমার মাইনাস চার্জটা ডাইপোলের, আর এই হচ্ছে তোমার প্লাস চার্জ। ধরো ডাইপোলটা হচ্ছে এ বি। ওকে, এখন এর অবস্থা কি হবে? অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে, দেখো ডাইপোলের মধ্যে তো, ডাইপোল মানে কি দুটো চার্জ, তো চার্জ যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকবে
তখন সে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, স্বাভাবিক। তো এই চার্জটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, এটাও করবে। এবং এটা কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে? আমরা জানি পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানে ফোর্স এক্সপেরিয়েন্স করে। পজিটিভ চার্জ যে ডিরেকশানে ফোর্স এক্সপেরিয়েন্স করে সেটাই তো ফিল্ডের ডিরেকশন। আর নেগেটিভ চার্জ তাহলে কোন দিকে করবে? এক্স্যাক্টলি উল্টো দিকে করবে। এবার বলো এই ফোর্সটা কত আর এই ফোর্সটা কত? আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ফিল্ড ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। সো ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ই। সো এইটাও ফোর্স এক্সপেরিয়েন্স করবে কিউই, এটাও ফোর্স এক্সপেরিয়েন্স করবে কিউই। তাহলে এই দুটো ফোর্স কীরকম? এই দুটো ফোর্স ইকুয়াল, অপোজিট, প্যারালাল। কিন্তু আচ্ছা, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স যদি কোনো একটা অবজেক্টের উপরে, কোনো একটা বডির উপরে একসাথে ক্রিয়া করে সাইমালটেনিয়াসলি, দেন উই নো দ্যাট দ্য এফ নেট ইজ ইকুয়াল টু কী হবে? এই দুটোর ভেক্টর লব্ধি করো, 0 হবে। যেহেতু এরা অপোজিট, সুতরাং ভেক্টর লব্ধি মানে কি করতে হবে? সোজাসুজি সাবট্রাক্ট করে দাও। সো দেয়ার ইজ নো নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য ডাইপোল। বাট এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, এদের যে লাইন অফ অ্যাকশান দেখো, এই ফোর্স দুটোর লাইন অফ অ্যাকশান কিন্তু আলাদা, ঠিক কি না? তো লাইন অফ অ্যাকশান যদি আলাদা হয় তাহলে আমরা জানি এরা কাপল ক্রিয়েট করে, দ্বন্দ্ব তৈরি করে। এবং সেই দ্বন্দ্বের যে ভ্রামক, দ্য মুভমেন্ট অফ দ্য কাপল ইজ কল্ড টর্ক। এবং এই টর্ক কী করে? রোটেশন প্রডিউস করে। ওকে, তো এই ডাইপোলটাকে কিন্তু অ্যাকচুয়ালিও ঘোরাবে, এরকম হবে। দেখো একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারছো, একটা অবজেক্টের উপরে এই পেনটাই ধরো, এদিকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই হয়, এদিকে যদি সেম ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এটার এরকম রোটেশন হবে। সো এটারও হবে। তো আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে এই টর্কটা কত। সো দ্য টর্ক অন দ্য ডাইপোল উইল বি, টর্ক কী করে বের করে? টর্ক বের করে হচ্ছে ফোর্স ইন্টু দ্য পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বিটুইন দ্য লাইন্স অফ অ্যাকশন অফ দ্য টু ফোর্সেস। এই যে ফোর্স তো ম্যাগনিটিউড কিউই। এবার আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটা ফোর্সকে? সেটা হচ্ছে এই ফোর্স দুটোর যে লাইন অফ অ্যাকশন তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটাও নিতে পারো, এটাও নিতে পারো, তো এটা নিলাম। সো এটা হচ্ছে আমার ডি। ওকে, এবার চলো তাহলে এফ হচ্ছে কিউ ইন্টু ই। এবার ডি বের করব। এবার ডি কী করে বের করব? ডি বের করতে গেলে আমার দুটো তথ্য লাগবে। সেটা হচ্ছে ডাইপোল লেন্থ দেওয়া থাকবে, ধরো ডাইপোল লেন্থ এল, আর ডাইপোলটার ওরিয়েন্টেশন, অর্থাৎ ডাইপোলটা কিভাবে ফিল্ডের মধ্যে ছিল। এটা আমি শুরুতে বলিনি, এটা মিস হয়েছে বলতে পারো, মানে বলা উচিত ছিল। সেটা হচ্ছে ডাইপোলটাকে আমি দেখো ইনক্লাইন করে রেখেছিলাম, এইভাবে রেখেছিলাম। তো ডাইপোলটা যে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাঙ্গেলটা আমাকে অবশ্যই মেনশন করতে হবে। ধরো ও ইলেকট্রিক ফিল্ডের সাথে, এই যে ফিল্ড ডিরেকশনের সাথেও থিটা অ্যাঙ্গেলে ছিল। ডাইপোল মোমেন্ট ভেক্টরটা, এই যে ডাইপোল মোমেন্ট ভেক্টরের ডিরেকশন, সেটা ফিল্ড ভেক্টরের ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছিল আগে। ওকে, সো এটা যদি থিটা হয়, এটা যদি এল হয়, দেখো এটা থিটা মানে এটাও থিটা, এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও। ওকে, সো দিস ডি ক্যান বি রিটেন অ্যাজ L sin theta, isn't it? Because d by L is sin theta. So Q into L is P, so it is PE sin theta. So this is the magnitude of the torque acting on the dipole. এই টর্কটা ওর উপরে ক্রিয়া করবে। এবার টর্ক তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাকে ভেক্টরিয়ালিও লেখা যাবে। সো টর্ক টাউ ইজ ইকুয়াল টু, দিস ইজ সিম্পল, পি ক্রস ই। পিও ভেক্টর, ইও ভেক্টর, এবং পি আর ই এর যে ক্রস প্রোডাক্ট সেটাই হচ্ছে টর্ক। ওকে, পি এইদিকে, ই এইদিকে। সো পি ক্রস ই, এই যে পি, এই যে ই, পি ক্রস ই। তাহলে টর্কটা কোন দিকে? এটা ডাউনওয়ার্ড টর্ক যদি হয় তাহলে কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। ডাইপোলের রোটেশন এইরকম হবে। পরিষ্কার? এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, তাহলে ডাইপোলটা তো রোটেশন শুরু হবে, ওর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর্থাৎ আলফা প্রডিউস হবে। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে ও রোটেট করতে শুরু করবে। কতক্ষণ রোটেট করবে? যতক্ষণ না ও ইকুইলিব্রিয়ামে আসে। ওর ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা একটু চিন্তা করো। তার জন্য আমাকে এই রেজাল্টটা নিয়ে একটু কাজ করতে হবে। দেখো, টাও ইকুয়াল টু টাও মিন আগে বের করে নিই আমি, কখন হবে? ইকুয়াল টু 0 when theta is 0 degree or 180 degree। বসাও,
তার মানে ডাইপোলটা যখন এইভাবে থাকবে অথবা এইভাবে থাকবে উল্টো দিকে, কিন্তু প্যারালেল ইলেকট্রিক ফিল্ডের সাথে, এটাকে অ্যান্টি প্যারালেলও বলতে পারো, তখন ওর উপরে টর্ক 0 হবে এবং দিস ইজ দ্য মিনিমাম টর্ক। অ্যান্ড টাও ইকুয়াল টু টাও ম্যাক্স কখন হবে এবং কত হবে? পিই হবে when থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে ডাইপোলটা যখন এরকম থাকবে, বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে মিনিমাম টর্কের পজিশন, এই যে এইটা। ওকে, তাহলে এবার প্রশ্ন, তো ডাইপোলটাকে যদি আমি এইভাবে রাখি তাহলে ওর রোটেশন তো হবে, তার মানে কি ওইখানে এসে থেমে যাবে এরকম? কারণ এটা ওর মিনিমাম টর্কের পজিশন, এখানে ওর উপরে কোনো টর্ক নেই, এই পজিশনে ওর উপরে কোনো টর্কও নেই, কোনো ফোর্সও নেই, ফোর্স তো কোনো অবস্থাতেই নেই, এই পজিশনে টর্কও 0, তাহলে এটাই ওর ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি মানে এইটা আর এটা, এই দুটো ওরিয়েন্টেশনেও ইকুইলিব্রিয়ামে থাকে। ইকুইলিব্রিয়াম ফিজিক্সে ইকুইলিব্রিয়ামের মানে কি? কোনো বডির যদি এ 0 হয়, এ মানে লিনিয়ার অ্যাক্সেলারেশন আর আলফা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এই দুটো যদি একসাথে 0 হয় তাহলে আমরা ওটাকে ইকুইলিব্রিয়ামে আছে বলি, তাই তো? তাহলে এই পজিশন কোনটা এটা ডাইপোলের? আইদার এটা অথবা এটা, ইকুইলিব্রিয়াম। এবার যেটা হয় আমি বলি, রোটেশন যখন শুরু হয় তখন ওর অ্যাক্সেলারেশন থাকে, তো ফলে ও এখানে যত যত এই অ্যাঙ্গেলটা কমতে থাকে, রোটেশন হতে থাকে, অ্যাঙ্গেলটা কমতে থাকে, মানে থিটা অ্যাঙ্গেলটা, তত টর্ক কমতে থাকে। এখানে সে টর্ক 0 হয় ঠিকই, কিন্তু ডিউ টু ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ও কিন্তু একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাটেন্ড করে ফেলে, ফলে ওই পজিশনটাকে ওভারশুট করে, এরকম হয়ে যায়। যেই ওভারশুট করে তখন রিভার্স টর্ক, উল্টো দিকে টর্ক তৈরি হয়, তখন ওকে ও এইদিকে ঘুরায় নিয়ে আসে, আবার ওভারশুট করে, তো আলটিমেটলি ওর কী হয়? এরকম একটা দোলগতি তৈরি হয়, বোঝা গেল? তো এই দোলগতির পর্যায়কালও কিন্তু আমরা ইচ্ছা করলে বের করতে পারি খুব ইজিলি। তোমরা 11-এ পড়েছো কী করে বের করা যায়। এই দোলগতির পর্যায়কাল বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে 2 পাই রুট ওভার সরণ বাই ত্বরণ, ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সেলারেশন। তো এখানে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাঙ্গুলার থিটা বসবে আর অ্যাক্সেলারেশন আলফা বসবে, বসিয়ে দিলে পরে তোমরা কিন্তু এখান থেকে এটাও বের করতে পারবে। যাই হোক, এই মুহূর্তে দরকার নেই, আমি ঘটনাটা বললাম যে কী হয় এখান থেকে। ওকে, সো মোটামুটিভাবে এটুকুই ছিল আজকের ডিসকাশন। তো এইখানে আরও কিছু করার ইচ্ছা ছিল আমার, যেমন ধরো আমি কিছু টপিক এখানে মেনশন করি যেটা আমি পরের ভিডিওতে হয়তো করব। সেটা যে ধরো এরকম একটা স্ট্রেট লাইন, এখানে চার্জ আছে, মানে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয় সেটা বের করিনি। তারপরে ধরো এরকম একটা রিং আছে, তার মধ্যে চার্জ আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তো তার অ্যাক্সিয়াল পয়েন্টে ধরো এইখানটা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই। অথবা ধরো এরকম একটা সেমি সার্কুলার রিং আছে, তার মধ্যেও চার্জ আছে আগের এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এইখানে ফিল্ড বের করতে চাই। সো এই টাইপের এটা এগুলো কিন্তু করব আমরা, আশা করছি পরের ভিডিওতে আমরা করব, কারণ ইলেকট্রিক ফিল্ডের আলোচনা ছিল তো আজকে মেইনলি। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিন্তু এই ক্যালকুলেশনসগুলো, এই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তো এগুলোও কিন্তু করা উচিত। তো আজকে সময়ের অভাবে হলো না, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো পরের ভিডিওতে আশা করছি আমি এটা করব, তার সাথে পোটেনশিয়ালও করব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। তোমরা প্রবলেমগুলো সলভ করবে, হ্যাঁ, বই থেকে থিওরিটা ভালো করে পড়বে আর প্রবলেমগুলো সলভ করবে। ওকে।